প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবসা ই কমার্সের ধসে মুহ্যমান অনলাইন ই কমার্স অর্থনীতি গত কয়েক বছর ধরে দাবড়িয়ে চলা হাজার হাজার কোটি টাকার লেনদেন হঠাৎ বন্ধ। চক্রাকারে ঘূর্ণায়মান ই কমার্স অর্থনীতির সাথে যুক্ত হয়ে ভাগ্যান্বেষণে জীবনের কষ্টার্জিত অর্থের বিপুল অংশ বিনিয়োগ করেছেন কোটি সংখ্যার যুব সমাজ। নিশ্চিত লাভের আশায় অর্থলগ্নি করে স্বাভাবিক জীবন চলার মাঝেই অন্ধকার হয়ে নেমে এলো গত কয়েক মাস ধরে চলে আসা সরকারি সংকট বলি যে আমরা বর্তমান যে ব্যবস্থাপনা নিয়ে আছে সরকার। অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি অর্থ আত্মসাতের অভিযোগ এলেও ই ভ্যালির বিষয়টিকে ভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের তত্ত্বাবধানে এই বিশাল কোম্পানিটির অর্থনৈতিক দায়ভার মেটানো ও বিদ্যমান সংকট নিরসনের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত আঁচ করতে পারছি। যদিও স্পষ্টভাবে আমরা শুনবো একটু পর আলোচকদের কাছ থেকে, যদিও এখনও আমরা স্পষ্ট নই বিচারপতিকে এত বড় ডিজিটাল ব্যবসার কর্ণধার বানিয়ে দেওয়া হয়েছে আসলে কী কারণে, কেন, আমরা আজকে শুনবো। বিষয়গুলি নিয়ে আরও গভীর পর্যালোচনা করবার জন্য আমার সাথে চারজন অতিথি যুক্ত হয়েছেন। আপনারা সবাই তাদেরকে চেনেন। জনাব ব্যারিস্টার তানজিবুল আলম, কোম্পানি আইন বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন জনাব ব্যারিস্টার নিজুম মজুমদার, বিশিষ্ট আইনজীবী ও দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ই ভ্যালি, তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব জসিমউদ্দিন চিশতি, ব্যবস্থাপনা পরিচালক ধামাকা.com রয়েছেন আমার সাথে। রয়েছেন আহমেদুল খন্দকার মিঠু, স্বত্বাধিকারী ই কমার্স প্রতিষ্ঠান আনন্দেরবাজার.com। আমি ব্যারিস্টার তানজিবুল আলম ভাই আপনার কাছেই সরাসরি প্রশ্নেই যেতে চাই। তানজিব ভাই, শেষ কয়েক বছরের ভ্রান্ত ই কমার্স যুগের অবসান ঘটেছে অনেকটা, আমরা এটাই দেখতে পাচ্ছি। মুখ্য ভূমিকায় আপনি ছিলেন বলে সাধারণ মানুষের ধারণা, যে আপনি যথেষ্ট ভূমিকা রেখেছেন এই ভ্রান্ত সময়ের অবসান করবার ক্ষেত্রে। ফলাফল যতদূর দেখেছি এখন বর্তমানে ই ভ্যালি পরিচালনার জন্য সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার আমার বিশেষ করে জানতে চাওয়া, উনি এবং ওনারা কি করবেন এই দায়িত্ব নিয়ে? তারা কি ই কমার্স ব্যবসা পরিচালনা করবেন, নাকি আপনি যে প্রস্তাব দিয়েছিলেন অবসায়নের সেটা বাস্তবায়ন করবে? আসলে বিষয়টি নিয়ে আপনি একটু দয়া করে আমাদেরকে বলবেন। ধন্যবাদ সাগর, আপনাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি শুরুতে যেটা বলছিলেন যে অনেকগুলা ই কমার্স প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কিংবা তাদের কর্ণধারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ইবেলির ক্ষেত্রে সরকার হয়তো ভিন্নভাবে চিন্তা করছে। তো আমার জানা মতে সরকার কোনো পার্টিকুলার ই কমার্স কোম্পানির বিষয়ে কোনো ধরনের স্পেসিফিক মানে উদ্ধার পরিকল্পনা করে নাই। আপনারা কোর্টের মাধ্যমে যে জিনিসটা দেখছেন, যে জনাব বিচারপতি শামসুদ্দিন মানিককে চেয়ারম্যান করে যে একটা পরিচালনা পরিষদ গঠন করে দিয়েছে হাইকোর্ট ডিভিশন, সেটা কিন্তু সরকারের উদ্যোগে না। সেটা একজন ভুক্তভোগী গ্রাহক কিংবা একজন পাওনাদার কোম্পানি বেঞ্চে 241 এর একটা মামলা করেছেন, যে সে কোম্পানির কাছে টাকা পায় এবং সেই টাকা না দেওয়ার প্রেক্ষিতে সে একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশের জবাব দেয় নাই, সে কারণে কোম্পানি ইজ আনএবল টু পে, মানে কোম্পানি তার দেনা পরিশোধে ব্যর্থ, এই কারণে সে অবসায়ন চেয়ে মামলাটা করেছে যাতে সে টাকাটা আদায় করতে পারে। এখন যখন সেকশন 241 এর অধীনে কোনো পাওনাদার কোর্টে মামলা করে অবসায়নের জন্য, তখন কিন্তু কোর্টের অনেকগুলো ক্ষমতা আসলে চলে আসে আইনের অধীনে, কোম্পানি আইনের অধীনে। সে অনেকগুলো ক্ষমতার মধ্যে একটা হচ্ছে যে কোর্ট যে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন ওই প্রেক্ষিতে, ওই মামলার প্রেক্ষিতে সেই অর্ডারটাই কোর্ট আপনার সংরক্ষণশীল অর্ডার দিতে পারেন, উনি প্রভিশনাল লিকুইডেটর অ্যাপয়েন্ট করতে পারেন, উনি যে কোনো ধরনের অর্ডার দিতে পারেন এবং উনি টোটাল বিষয়টা পর্যালোচনা করে যদি মনে করেন যে এখানে আসলে ওয়াইন্ডিং আপেরও দরকার নেই, তিনি তখন ওই অর্ডারটাও দিতে পারেন। তার মানে এই ক্ষেত্রে ওয়াইন্ডিং আপ প্রসিডিং এ কোর্টের ক্ষমতা ব্যাপক। সো কোর্ট তারই ক্ষমতার অংশ হিসেবে একটা কমিটি করে দিয়েছেন, যে কমিটিটা এই যারা কর্ণধার আছে তাদের অবর্তমানে পরিচালকের দায়িত্ব পালন করবে এবং তাদেরকে কতগুলো টার্মস অফ রেফারেন্স দিয়েছেন কোর্ট। এবং সেই টার্মস অফ রেফারেন্স গুলোর মধ্যে অনেকগুলো টার্মস অফ রেফারেন্স আছে, সেগুলোর মধ্যে একটা আছে যে এই ব্যবসা যেটা এতদিন ধরে চালাচ্ছিল সেটা লাভজনক ভাবে করার উপায় আছে কিনা, কিংবা এটার বর্তমানে পাওনা কত, দেনা কত, এবং
এটার যে সম্পদের পরিমাণ কি পরিমাণ আছে সেই সম্পদগুলা বিক্রি করে কিংবা সেই সম্পদগুলাকে ব্যবহার করে যদি সে গোয়িং কনসার্ন হিসেবে কোম্পানিটাকে বিক্রি করে দিতে পারে, তাহলে বেশি টাকা আদায়ের সম্ভাবনা আছে কিনা, মানে সবগুলা বিষয়ে বিবেচনা করে কোর্টকে রিপোর্ট দিতে বলেছে। তো কোর্টের এই নির্দেশনা অনুযায়ী এখন এই পরিচালনা পর্ষদ বলি কিংবা তত্ত্বাবধায়ক পর্ষদ যাইটাই বলি না কেন, তাদের এখন দায়িত্ব হচ্ছে কোর্টের নির্দেশনা অনুযায়ী, টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কোর্টে প্রতিবেদন দাখিল করা। কোর্ট যখন এই প্রতিবেদনটা পাবে, তখন এই বাদীর যে আইনজীবী এবং কোম্পানির পক্ষ থেকে যে যারা এখানে এখন এপিয়ার করবে, উভয় পক্ষের বক্তব্য শুনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন সেই অর্ডারটাই তখন পরবর্তী পদক্ষেপ হিসেবে দেওয়া হবে। তো এটা হচ্ছে এখন মানে কোর্টের প্রসিডিং এর বর্তমান অবস্থা। সো আপনারা জানেন যে কোর্টে যখনই কোনো একটা মামলা শুরু হয়, এটা কিন্তু সহজে শেষ হয় না। আমরা এখন মাত্র শুরুটা দেখলাম। তো কোর্ট বিভিন্ন সময়ে তার এই প্ল্যানারি পাওয়ার এক্সারসাইজ করে যেসব কাগজপত্র পাবেন কিংবা ইনফরমেশন পাবেন, সেটার উপরে পরবর্তী যেসব সময় যেসব নির্দেশনাগুলো দিবেন, সেগুলো যদি সফল বাস্তবায়ন হয়, তাহলে আমরা হয়তো একটা সুরাহা দেখতে পারবো। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা অনেকটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। কিন্তু যেই সম্ভাবনাটা ব্যাপক হারে আসলে আমরা সবাই প্রত্যাশা করতেছি যে ইভেলি আবার চালু হবে এবং এবং দর্শকরা কিংবা গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবে, এই টাকা ফেরত পাওয়ার বিষয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো মানে যদি ড্রামাটিক কোনো কিছু না ঘটে, নতুন কোনো ইনভেস্টর এসে যদি টাকা না ঢালে, তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় দেখি না। আপনাকে একটা জিনিস এখন যে ব্যবস্থাপনা নিয়েছে নতুন কোনো ইনভেস্টর মানে এই ইভ্যালির পরিচালক শামসুদ্দিন চৌধুরী মানিকের উপরে কি ইনভেস্ট করবে আপনার মনে হয়? না, এখন সে শামসুদ্দিন চৌধুরী মানিক এখন ইচ্ছা করলেও আসলে নতুন কোনো ইনভেস্টর নিতে পারবেন না, কারণ তাকে কি সমাধান জন্য ইভ্যালিকে পুনর্জাগরণ করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, নাকি এটাকে ডিসমিস করে এটাকে সম্পূর্ণ বিক্রি টিক্রি করে সম্পদ নিয়ে যা আছে তা বিক্রি করে জনগণের টাকা জনকে ফিরে দেবে? এই দুটা জিনিসের মধ্যে কোনটা আসলে করতে চাচ্ছে উনি? কোর্ট এই দুটা সম্ভাবনার মধ্যে কোর্ট কোন সম্ভাবনাটা বেছে নেবে সেই সিদ্ধান্তে এখনো পৌঁছান নাই। কারণ আপনাকে যখনই কোনো সিদ্ধান্তে আসতে হবে, সিদ্ধান্তে আসার জন্য যে ইনফরমেশন গুলা দরকার, সেই ইনফরমেশন গুলা পেলে পরে কোর্ট একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে। এখন এই তত্ত্বাবধায়ক কমিটি যারা আছে, এই দুইটার মধ্যেই আপনি মনে করেন কিনা বর্তমান এই প্যানেলটা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এরা সঠিক এবং এরা কম্পিটেন্ট? আমি পত্রিকায় দেখেছি যে বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব মন্তব্য করেছেন যে তিনি ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। এখন তো প্রতিটা ব্যক্তি যখনই কোনো দায়িত্ব নেন, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, আপনার কাছ থেকে ব্যক্তিগত মতামত জানতে যাচ্ছে, আপনি কি মনে করেন কিনা যে ওইটা বলার চেষ্টা করছি যে প্রতিটা ব্যক্তি যখনই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে তার সর্বোচ্চ চেষ্টাটাই করে সেই দায়িত্বে সফল হওয়ার জন্য। কিন্তু ওই দায়িত্বে সফল হওয়ার জন্য আসলে অনেকগুলো পূর্ব শর্ত লাগে। এখন আমি যতটুকু ই কমার্স বুঝি কিংবা কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে আমার যতটুকু ধারণা আছে, সেটা হচ্ছে যে ওনার মানে সদিচ্ছার কোনো অভাব থাকা উচিত না এবং নাইও। কিন্তু শুধুমাত্র সদিচ্ছা দিয়ে একটা কোম্পানিকে সফল করা যায় না, কারণ ওই কোম্পানির সফলতার প্রথম পূর্ব শর্ত হচ্ছে পুঁজি। তো এই পুঁজিটা যদি না থাকে আপনার, তাহলে আপনি যতই সফলতার আকাঙ্ক্ষা পোষণ করেন না কেন, শুধু ওটুকু দিয়ে এই কোম্পানি সফল হবে না। এখন পুঁজি যে পাবে, মানে আমরা এখনো সংকট থেকে বেরোতে পারিনি। আপনিও এই জায়গাটাতে আপনি সন্দেহ প্রকাশ করছেন তিনি পারবেন কিনা, তার সেই সক্ষমতা ইচ্ছা থাকলে হবে না, সক্ষমতা এবং আর্থিক অন্যান্য সবকিছু থাকতে হবে। সেই জায়গাটা আপনি নিজেও এখনো সন্দেহান আছেন যে উনি আসলে কতটুকু তার জায়গা থেকে মানুষের স্বার্থ রক্ষা করতে পারবে। সাগর, আমি ওনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি না, কারণ উনি ওনার সক্ষমতা না, আমি বলছি যে ওনার ইচ্ছা না, মানে ওখানকার যে অন্যান্য পারিপার্শ্বিকতা আর্থিক সবকিছু মিলিয়ে এক নম্বর শর্ত হচ্ছে এই কোম্পানির ক্যাপিটাল থাকতে হবে। এই মুহূর্তে এই কোম্পানির কোনো ক্যাপিটাল নাই এই ব্যবসাটা পরিচালনার জন্য। তো ক্যাপিটাল ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যায় না। তাহলে সেক্ষেত্রে কতটুকু ভালো হতো যদি যদি মোহাম্মদ রাসেল সাহেবকেই কোনো একটা লিমিটেড সময় দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হতো এবং তাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ইয়ে করে দেওয়া হতো, তাহলে কেমন হতো? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখছি। আমরা সমাধান চাচ্ছি, এখানে লাখো মানুষের স্বার্থ জড়িত, অর্থ জড়িত। সমাধান আসলে যেমন আপনি ইচ্ছা করলে যে কোনো প্রতিষ্ঠান যত বড়ই হোক, সরকার চাইলে বা আপনি চাইলে বা আমরা অনেকেই চাইলে একটা মামলা করে এটাকে ধ্বংস করতে কিন্তু খুব সহজ। কিন্তু আসলে এটাকে সমাধান কল্পে একটা বড় ধরনের এই একটা ই কমার্স, যেটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই, ই কমার্স এই জগৎটাকে বাঁচাবার কোনো সুযোগ
আমরা নিতে পারতাম কিনা, সেই প্রশ্নটা আপনাকে আমি রেখে যাচ্ছি ব্যারিস্টার নিজুম মজুমদার আপনার কাছে। ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনিও একই প্রশ্ন আপনার কাছে, যে বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমগ্র ই কমার্স নিয়ে যে সংকট চলছে সে ব্যাপারে আপনি, যদিও ইভ্যালির আজকেও ইভ্যালির শুনানি ছিল, সে ব্যাপারে আপনি দরকার আপডেট জানাবেন। এবং আপনার কাছে কি মনে হয় যে প্যানেলটাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে কতটুকু উপযুক্ত, তারা কতটুকু পারবেন? অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই, অনেক ধন্যবাদ। আমি একটু আপডেটটা দেই। সেটা হচ্ছে আজকে আমার কথা কি শোনা যাচ্ছে না? জি আচ্ছা আচ্ছা। আজকে আজকে জামিন হিয়ারিং ছিল আপনার যে প্রথম যে মামলাটিতে আপনার ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছিল, গুলশান থানার মামলা। সেই গুলশান থানার মামলা আজকে মহানগর দায়রা আদালতে জামিন হিয়ারিং ছিল। সে জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এবং আমি এটা একটু বলে নেওয়া ভালো যে আমি পুরো লিগাল টিমের আসলে প্রধান সমন্বয়ক। আমি মুভ করিনি, মুভ করেছেন হচ্ছে ব্যারিস্টার আব্দুল্লাহ বাকি আজকে মামলা মুভ করেছেন। আমার কাছে, আমি যদি প্রসিডিংস নিয়ে কথা বলতে যাই, আমরা যদি এইটা নিয়ে আলোচনা করতে যাই, সেখানে আমার কিছু এমবার্গো আছে। শুধু এতটুকু বলবো যে এভাবে আসলে আইন আদালত আসলে চলতে পারে কিনা, বা এটার ব্যাপারে আমার যথেষ্ট যথেষ্ট হতাশা আছে। আপনার বিচারপতি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, তিনি হাফ কথা শুনে বাকি হাফ কথা তিনি শোনার কোনো আগ্রহী প্রকাশ করেন। তিনি এখতিয়ার বহির্ভূত ভাবে সেখানে কিছু প্রশ্ন করেছেন। আমি সেসব জায়গাতে এগুলো আমি একজন সংক্ষুব্ধ হিসেবে আসলে এই জিনিসগুলোকে বলতে চাই। আমার আসলে আদালতের প্রতিও কোনো ধরনের অবমাননাকর বক্তব্য আমার নেই। আমার আদালতের প্রতি আসলে কোনো রাগ বিরাগ নেই। শুধু আমার হতাশাটা প্রকাশ করছি যে আমরা আমাদের কথা বলছি, হাফ অবস্থাতে বিচারপতি বলছে যে আপনি রায় পড়া শুরু করে দিয়েছেন। আমার বক্তব্য যদি আমি না দিতে পারি, আমার সাবমিশন যদি আমি ফুল না দিতে পারি, তাহলে এই রুল অফ লর কথা যে আমরা বলি, আমাকে বলা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমার ডিফেন্স আমি সেখানে দাঁড় করিয়েছি, আমার বক্তব্য আমি দিব। আমার বক্তব্যের হাফ ডানের সময় যদি কেউ একজন রায় পড়া শুরু করে দেয়, তিনি যদি তার কথা বলা শুরু করে দেয়, আমাকে যদি সুযোগ না দেওয়া হয়, আমাকে যদি প্রপার কথা বলতে না দেওয়া হয়, এর থেকে বড় হতাশার আর কিছুই হতে পারে না। এর থেকে ভালো হচ্ছে যে আমাদের হাত পা বেঁধে, আমাদের চোখের মধ্যে পট্টি লাগিয়ে ওইখানে চেয়ার টেবিলের সাথে আমাদেরকে বেঁধে রাখেন, আর যা ইচ্ছা তাই সেখানে আপনি বলেন। এগুলো তো সিম্পলি, এগুলো তো এক ধরনের টর্চার। আমার কাছে তো রীতিমতো টর্চারের মতো মনে হয়েছে। এনিওয়ে, আমি যথেষ্ট বিরক্ত এবং যথেষ্ট সংক্ষুব্ধ, হতাশ। এর বাইরে আমি কিছু বলতে চাই না। নিশ্চয়ই বিজ্ঞ বিচারকের তার মানে কি আমরা, মানে আমি জানি না, যদিও এটা আমরা বলতেই হচ্ছে, এরকমই যদি হয়ে থাকে, আপনি মনে করেন কিনা যে কোনোভাবে পূর্বে লিখিত কোনো কিছুই মানে পড়ে শোনানো হচ্ছে মাত্র? শোনেন সাগর ভাই, আমি আপনাকে বলি, আরে কিসের এইসবে জামিন হইব না, মানে জনস্বার্থে মামলাটা ডিল করছি। না 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 না, যদি কোনো কারো সেন্টেন্স এমন হয়, আরে কিসের এই জামিন হবে না? যদি একজন মানুষ এই ধরনের মন্তব্য করে, সেখানে আপনি কিসের আপনি পাবেন, কিসের আপনি ন্যায় বিচার পাবেন সেখানে? তো সুতরাং এগুলা নিয়ে আসলে হতাশার রাখার আমার জায়গা নাই। আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমার ক্লায়েন্ট সেটা ডিফেন্স করবে, আমার ক্লায়েন্ট প্রপার সাবমিশন দিবে, তার কাগজপত্র যা আছে তিনি তার প্রত্যেকটা বলবে। এবং সকাল 7টা থেকে গিয়ে 6টা বাজে হিয়ারিং করার পরে যখন আমাকে বলা হয় যে আপনি 2.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকা কিভাবে দিচ্ছেন, সেটা আমাকে যখন ব্যাখ্যা করতে না দেওয়া হয়, তাহলে এর থেকে আমি এটা নিয়ে কি বলতে পারি? এইসব সমালোচনা আমি কাকে করব? নিশ্চয়ই আমাদের দেশের আইন, আমাদের বিচারপতি নিশ্চয়ই তিনি একজন বিজ্ঞ বিচারপতি, তিনি জানেন, তিনি তার নিশ্চয়ই ব্যাখ্যা আছে। সুতরাং আমি হতাশ, আমি এটার সাথে একমত না, আমি সংক্ষুব্ধ। আমি এটার ব্যাপারে ডেফিনেটলি আমি হাইকোর্টে যাব, এবং হাইকোর্টে আমি নিশ্চিতভাবে আমি এটার ব্যাপারে আমি ডেফিনেটলি ন্যায় বিচার পাবো বলে আমি আশা করি। আচ্ছা, এটা গেল একটা। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অবভিয়াসলি আমি এখানে মন্তব্য করতে পারবো না যে হাইকোর্টের যে নির্দেশনা অনুযায়ী যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, আমাদের কাছে যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা মনে করি যে এখানে যেহেতু আইনগতভাবে একটা হস্তক্ষেপ হয়েছে, আমাদের প্রথম টার্গেট, আমার ক্লায়েন্টের প্রথম টার্গেট হচ্ছে যে ওনার যারা এইখানে যারা পণ্য নিতেন, যারা বলেছেন যে তারা এই নানান ধরনের প্রবলেমের কথা বলেছেন, এই কমিটি সে প্রবলেম সলভ করতে পারবেন, এটা আমাদের পুরোপুরি বিশ্বাস। আমাদের কি হলো না হলো তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা পণ্য পান, যারা পণ্য এখনো স্ট্যান্ডার্ড হয়ে আছে, সেটা যাতে তাদের দোরগোড়ায় পৌঁছে। আমরা এখন পর্যন্ত এই জিনিসটা অবজার্ভ করছি। আমি স্ট্র্যাটেজিগত কারণে এইসব ব্যাপারে একেবারেই মন্তব্য করতে পারবো না।
ডেফিনেটলি আমরা পুরোপুরি অবজার্ভ করছি। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, তার ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তিনি অ্যাপেলেট ডিভিশনের সাবেক বিচারপতি, তিনি অনেক বড় বড় মামলাতে ছিলেন, তার প্রজ্ঞার ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, উনি মামলাতে ছিলেন, প্রজ্ঞার ব্যাপারে সন্দেহ নাই, সেটা আমরাও মানি, ঠিক আছে। কিন্তু এই একটা অর্থনীতি ডিলের প্রতিষ্ঠানের দায়িত্ব কি উনি পালন করবার মতো ওনার সক্ষমতা থাকা, যেটা তানজিব সক্ষমতা থাকা? আমি সত্যি কথা বলতে যে ই কমার্সের ব্যাপারে উনি ওনার সক্ষমতা আছে নাকি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবেন, আমি এই ব্যাপারে এই কারণে আমি যদি এটাও বলি উনি কিন্তু বলেছেন কিছুদিন আগে যে ই কমার্সের প্রতিষ্ঠান ই ভ্যালি 3,000 কোটি টাকা সামথিং এরকম একটা অ্যামাউন্ট, আমার স্পষ্ট মনে নেই, নিয়ে অলরেডি তারা মানে লন্ডার করেছে বিদেশে। তো কোনো ধরনের তদন্তবিহীন অনেকের প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা আমার কাছে করেছে, উনি এরকম একটা মন্তব্য করে দিলেন। এখন সেই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে উনি কিন্তু ব্যক্তিগত ওনার অবস্থান ক্লিয়ার যে উনি এই প্রতিষ্ঠানের পক্ষে নন। আগে থেকে উনি ওনার মতো একজন লোককে সম্মান রেখেই বলছি, উনি ডেফিনেটলি, উনি যদি এখন বিচারিক কোনো দায়িত্ব দেওয়া হতো আমরা অনেক খুশি হতাম, কারণ ওনার সেই সক্ষমতা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধরনের একটা জায়গাতে ওনাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মানে সমাধান কতটুকু আসতে পারে? আমরা যে চাচ্ছি যে হ্যাঁ একটা সমাধান হোক এবং জনস্বার্থে সমাধান হোক, আশা করেন একজন বিজ্ঞ বিচারপতি এই ব্যাপারে যেহেতু মন্তব্য করেছেন, আমি পূর্ণ শ্রদ্ধা রেখে যেটা বলবো যে যেই অভিযোগই তিনি করেছেন বা অভিযোগ আসুক না কেন, আমি মনে করি আমার ক্লায়েন্ট এই ব্যাপারে যদি তার জামিন হয় তাহলে তিনি সবচাইতে বেটার এই প্রমাণগুলো দিতে পারবেন। আমার মনে হয় এই সম্পূর্ণ সত্যি না মিথ্যা বা এটা ঠিক না বেঠিক, এটার তখনই আসলে সবচেয়ে বেটার ওয়ে হবে, বেটার উত্তর আমরা দিতে পারবো যে আমার ক্লায়েন্ট যিনি, তার মুক্তির মাধ্যমে, তার জামিনের মাধ্যমে। তো আমরা আশা করছি যে যে প্রশ্নগুলো উঠেছে, যেই কথাগুলো উঠেছে, যেই মানি লন্ডারিং এর প্রশ্ন উঠেছে, এটা একমাত্র এই কোম্পানির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান তাদের মুক্তির মাধ্যমেই এটার পূর্ণ জবাব দেওয়া যাবে। আমার ব্যক্তিগত বিশ্বাস যে প্রশাসক যারা রয়েছেন তারাও নিশ্চয়ই এই মামলার বেটার সিদ্ধান্তের ক্ষেত্রে এবং এই মামলার এই পুরো ব্যাপারটির বেটার সিদ্ধান্ত বা ভবিষ্যতের জন্য এই জামিনের ব্যাপারে নিশ্চয়ই তারাও ভাববেন, বা সুপারিশ যদি কোনো ধরনের সুযোগ থেকে থাকে আইনের মধ্য থেকে, তাহলে সেটাও নিশ্চয়ই করবেন বলে আমি প্রত্যাশা রাখি। কিন্তু বিজ্ঞ বিচারপতি এবং আমাদের শ্রদ্ধেয় বিচারপতি কি মন্তব্য করেছেন সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমি বলবো যে কোনো অভিযোগই আসুক না কেন, সেটার বেস্ট অ্যান্সারটা হবে আমাদেরকে সেটার পাল্টা উত্তর দেওয়ার মধ্য দিয়ে, আর আমাদেরকে তখনই পাল্টা উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে যখন আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাদের জামিনের মধ্য দিয়ে। আমি মনে করি এটা একটা সুষ্ঠু সমাধান হতে পারে। জি, আমি এই পর্বে যাচ্ছি একে খন্দকার মিঠু, আনন্দেরবাজার.com-এর ম্যানেজিং ডিরেক্টর। নিশ্চয়ই আপনি পলাতক, কারণ আপনাকে খুঁজছে বাংলাদেশ। আপনি কেন খুঁজছে বাংলাদেশের প্রশাসন, আপনি কেন পলাতক আছেন এখনো পর্যন্ত, এবং বর্তমানে যেই ব্যবস্থাপনাগুলি নেওয়া হচ্ছে, এখন ই ভ্যালির ব্যাপারে যে সিদ্ধান্ত এসছে সেটাকে আপনি কিভাবে দেখেন, এবং আসলেই সমাধানের দিকে যাচ্ছে ই কমার্সের এই যে সংকটটা আমরা ইতিমধ্যে ফেস করছেন আপনারা, সমাধানের দিকে যাচ্ছে নাকি এটা শেষের দিকে যাচ্ছে? আই মিন মানে এই ই কমার্স প্রতিষ্ঠানগুলি আসলে নিঃশেষের দিকে যাচ্ছে, তাহলে ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আপনার মনে করেন কি সন্দেহ রয়েছে কিনা? আপনি দয়া করে একটু আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। মিঠু ভাই, আনমিউট করে কথা বলবেন। আনমিউট, সরি। ঠিক আছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাগর ভাই। আপনি দুইটা প্রশ্ন আমার কাছে করেছেন। আমি প্রথমত সমাধানের পথটা বলি। এখানে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, কারণ লাস্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের মিটিং এ বলা হয়েছে যে ই কমার্স তারা বন্ধের পক্ষে না, এবং মন্ত্রী পরিষদের সচিব মহোদয় আমি দেখলাম যে উনি প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে 2 মাসের মধ্যে তারা একটা ভালো নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেটা একটা আশার আলো। যেটা আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি যখন দেখেন এই নীতিমালা, এই এসওপি যখন আসলো, আমি ই কমার্সের পক্ষ থেকে আমি কিন্তু ফার্স্ট ভয়েস রেজ করেছিলাম যে কি কি প্রবলেম আমরা ফেস করছি, কি কি প্রবলেম আমরা ফেস করব, এবং এটার কারণেই আমি যখন এটা রিয়েলাইজ করেছি সামনে অনেক প্রবলেমগুলি আমরা ফেস করব, আমরা যারা গুড ইন্টেনশনে এই বিজনেসে এসেছি, ঠিক তখনই কিন্তু আমি চেয়েছিলাম একটা ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করার জন্য।
আমি অনেককে ইনভাইট করেছিলাম, অনেকে এই জিনিসটাকে গুরুত্ব দেয়নি এবং আমার ডাকে তারা আসেনি। আমি রাসেল সাহেবের কথা বলি, আমি রাসেল সাহেবকে আমি ফোন করেছিলাম, রাসেল সাহেবকে আমি বলেছিলাম যে রাসেল সাহেব রাসেল ভাই আপনি কেন এটা এগ্রি করছেন, এই যে 10 দিন 7 দিন এই নীতিমালাগুলি কেন আপনি একসেপ্ট করছেন? তখন উনি আমাকে কি উত্তর দিয়েছিলেন সেটা বলি। উনি বলেন যে মিঠু ভাই আমি আসলে তো করতে চাই না, আমার দিকে বন্দুকের নল আমার দিকে অলওয়েজ খাড়া করে রেখেছে, সো আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। আমি বললাম যে এটা তো কোনো সলিউশন হতে পারে না রাসেল ভাই, আপনি যে প্রবলেমগুলি ফেস করছেন এটা আপনাকে সামনে এসে বলতে হবে, প্রবলেম সলভ করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি একটা নীতিমালা আপনাকে চাপাই দিল, সেই নীতিমালা আপনি এগ্রি করছেন, আপনি T7 T10 চালাচ্ছেন, ওয়াই ইউ শুড নট ডু দিস। আমি কিন্তু তাকে বলেছিলাম, তখন সে বলেছিল মিঠু ভাই ওকে উইল সিট, তারপর আর বসা হয়নি। আজকে আজকে ই কমার্সের পক্ষে দেখেন যেমন আপনি অনেকে পজিটিভ কথা বলছে, অনেকে পজিটিভ ভাইব তৈরি করছে। লাস্ট মন্ত্রী পরিষদের সচিব যেটা বললেন সেটা হচ্ছে 2 মাসের মধ্যে তারা একটা ভালো নীতিমালা করবেন, অর্থাৎ ই কমার্সকে যাতে আমরা স্মুথলি রান করতে পারি, হুইচ ইজ ভেরি গুড, এটা অ্যাপ্রিসিয়েট করি। আমরাও দেখতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কি নীতিমালাটা আসে, কি নীতিমালা তারা প্রণয়ন করে। কারণ বাংলাদেশে ই কমার্স একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। একটা জিনিস ইজ ভেরি ক্লিয়ার, যদি কখনো কোনো সময় একটা ইন্ডাস্ট্রি একটা দেশে যদি দাঁড়াতে চায়, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। আজকে দেখেন গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্পের পিছনে সরকারের কত অবদান আছে, তারা এতে সবসময় তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা না একটা কন্ট্রিবিউশন করা হচ্ছে। অথচ ই কমার্স নিয়ে আজকে সরকার যে অবস্থায় গিয়েছে এখনো তো তারা রিয়েলাইজ করছে, এবং রিয়েলাইজ করছে বলে আজকে তারা একটা নীতিমালা প্রণয়নের জন্য কাজ করছে। যদিও তারা 2 মাস সময় নিয়েছে, লেটস সি 2 মাসের মধ্যে যদি ভালো কোনো নীতিমালা প্রণয়ন করেন তাহলে আমরা আগের মতো আগে বিজনেস করব, বিকজ উই নো হাউ টু রান দ্য বিজনেস। ই কমার্স কিন্তু আমরা ভালো বুঝি। আজকে ই ভ্যালির কথা আমি যদি বলি, আজকে নিঝুম ভাই যে কথাগুলি বললেন উনি হতাশ। আসলে আইনের বিরুদ্ধে কথা বলাটা আমার আপনার আসলে কতটুকু যৌক্তিক, আই এম লিটল বিট কনফিউজড। বাট আমি যেটা মনে করি রাসেল সাহেবের দ্বারা, রাসেল সাহেব যেহেতু ই ভ্যালি জন্মদাতা, রাসেল সাহেব যেহেতু ই ভ্যালিকে তৈরি করেছে, রাসেল সাহেব হি নোজ ভেরি ওয়েল হাউ টু রান দ্য ই ভ্যালি। এটার পরিবর্তে কাউকে যদি আপনি অ্যাসাইন করেন, কতটুকু এটার আউটপুট আসবে আই ডাউট। এটা আমার কাছে আসলে আমি মনে করি ইটস নট এ এটা কোনো জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি না। বিচারপতি উনি আসছেন, মানিক সাহেব উনি আসছেন, উনি দায়িত্ব নিয়েছেন, আসলে তো ওনার তো কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই ই কমার্স সম্পর্কে। আজকে দেখেন আমাদের ব্যারিস্টার তানজিবুল সাহেব ওনার বিভিন্ন টক শোতে আমি অনেক সময় দেখেছি উনি ই কমার্সের বিপক্ষে কথা বলতেন, অলওয়েজ বিপক্ষে কথা বলেন। আজকে ভদ্রলোক অবশ্যই বিপক্ষে কথা বলেননি, উনি ই কমার্সের না, উনি উনি দুষ্টু ই কমার্সের বিপক্ষে না কথা বলছেন, ই দেখেন কমার্সের পক্ষে না। দুষ্ট লোক কিছু কিন্তু থাকবেই সাগর ভাই। 20% যদি খারাপ থাকে এটাকে আপনি কাউন্টিং হিসেবে করতে পারবেন, 80% যদি ভালো থাকে সেই দিকে কিন্তু আমাদের ফোকাস দেওয়া উচিত। আজকে ই কমার্স সারা ওয়ার্ল্ডেই কিন্তু পপুলার হচ্ছে, তারই ধারাবাহিকতা বাংলাদেশেও কিন্তু এটা একটা পপুলারিটি পাচ্ছিল। কিন্তু আমাদের যে পলিসি ছিল এই পলিসিগত ভাবে ভুল ছিল। আমি কিন্তু আগেও বলেছি, আমি ডিসএগ্রি করছি না, আমাদের বিজনেস মডিউলে ভুল ছিল। দেখেন এই বিজনেস মডিউলে কিন্তু আমাদের আইসিটি মিনিস্টার পলক সাহেব কিন্তু ওনারও হয়তো জুরিডিকশন আছে, উনি হয়তো ইচ্ছা করলে অনেক কথা বলতে পারেন না, বাট উনি কিন্তু বেশ কায়দা কানুন করে উনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে আমি বিভিন্ন ই কমার্স আমি স্টাডি করেছি, আমি আলিবাবা স্টাডি করেছি, আমি অ্যামাজন স্টাডি করেছি, ইবে স্টাডি করেছি, তাদের বিজনেস মডিউলটা কি উনি কিন্তু খুব কায়দা কানুন করে বলার চেষ্টা করছিলেন যে আজকে যারা 10 টাকাতে প্রোডাক্ট কিনবেন তারা 8 টাকা বিক্রি করবেন, আবার একটা সময় 10 টাকাতে 9 টাকা বিক্রি করবেন, 10 টাকা করবেন, 11, 12, এই যে টাইম ফ্রেমিং, এই যে একটা টাইম ব্রিদিং স্পেসের কথা উনি বলতে চাচ্ছেন, এই ব্রিদিং স্পেসটা কিন্তু আমাদেরকে দেওয়া হলো না। আজকে কি হলো, আজকে গোটাল ইন্ডাস্ট্রিটা কিন্তু কলাপসের দিকে গিয়েছে। আজকে ব্যারিস্টার তানজিবুল সাহেব উনি দুষ্ট লোকের কথা বলেন, আরে দুষ্ট লোক তো থাকবেই, উনি তো ই কমার্সের বিশেষজ্ঞ না, উনি তো আইন বিশেষজ্ঞ। আজকে নিঝুম ভাই যে কথাগুলি বললেন, এই যে আইন নিয়ে উনি কথা বলুক, আইন বিষয়ে তো হাজারো সমস্যা আছে, ওই সেক্টর ভয়েস রেজ করুক, কিন্তু উনি ওই সেক্টর ভয়েস রেজ না করে উনি ই কমার্স নিয়ে কথা বলতেন, উনি রাসেল সাহেবের পিছিয়ে লাগতেন। আরে ভুল ত্রুটি থাকবেই, কিন্তু একটা জিনিস দেখতে হবে, একটা ইন্ডাস্ট্রি যখন দাঁড়ায় সাগর ভাই তখন আমি একটা কিন্তু কথা একটু যোগ করি। হ্যাঁ জি মিঠু ভাই, আমি শুধু আপনার কথার সাথে যদি আমি একটু সমন্বয় করতে চাই, সেটা হচ্ছে যে তানজিব ভাই যে একটু আগে বললেন যে ই ভ্যালির কোনো সম্ভাবনাই নাই, আমি আপনার প্রশ্নের সাথে একটু যোগ করে দিব যে তানজিব ভাই এখন পর্যন্ত ই ভ্যালির কাগজপত্র কি দেখেছেন, ইনভেস্টমেন্টের প্রপোজাল সম্পর্কে উনি কি জানেন,
এই ই ভ্যালির লেনদেন সম্পর্কে কি জানেন? কিসের উপরে ভিত্তি করে তিনি প্রাইমা ফেসি বা আমি বলবো যে উনি বলছেন পত্রপত্রিকার রিপোর্ট দেখে। আসলে আমরা কি ঠিক এই ধরনের একটা মন্তব্য আশা করতে পারি কিনা? আমি হোপফুলি যে আপনি এইটাও একটু বলবেন এটার সাথে। না, আমি আমি আপনাকে সেটাই বলছি। তানজিব সাহেব অলওয়েজ ই কমার্সের নেগেটিভিটি নিয়ে কথা বলতেন। আরে ভাই, ই কমার্স কে তো আপনি, আমি সরি টু সে, আপনি ওনার কথা এর আগে আমি শুনেছি উনি পারলে ই কমার্সকে 7 বার করে রেফ করে দেয়। কেন ভাই? আপনি ই কমার্সকে নিয়ে এত, আপনার মধ্যে এত নেগেটিভিটি কেন? আপনি যদি কথা বলতে না পারেন, আপনি ই কমার্স নিয়ে কথা বলার দরকার নাই তো। আপনি যে পেশায় আছেন সেই পেশা নিয়ে কথা বলেন। আমাদের প্রবলেম হচ্ছে না না না, আমরা সংকট যখন হবে, মিঠু ভাই, সংকট যখন আসবে, এটা কিন্তু একটা জাতীয় এবং জনস্বার্থের একটা সংকট ছিল, সুতরাং যে কেউ কথা বলবার মতো অধিকার রাখতে পারে। আর তাছাড়া উনি ব্যারিস্টার মানুষ, উনি একজন লয়ার, ওনার প্রত্যেকটা বিষয়ে কথা বলবার অধিকার রয়েছে। আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, উনি ওনার। আমি একটু শেষ করি। উনি একজন লয়ার, উনি একজন ব্যারিস্টার, ওনার যে সমাজে অ্যাকসেপ্টেন্স আছে, ওনার কথা আমরা শুনি, মানুষ শুনে। কিন্তু যখন ওনার পজিশন থেকে উনি যখন ই কমার্সের নেগেটিভিটি ওনার মধ্যে আমরা দেখি, হুইচ ইজ নট গুড, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। একটা ইন্ডাস্ট্রি যখন দাঁড়াবে তখন কিন্তু অনেক প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলি ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই ডিজিটালাইজেশনের পার্ট কিন্তু ই কমার্স। সেই ই কমার্স থেকে আমরা যারা ই কমার্সের সাথে জড়িত ছিলাম, আমরা কি কোনো সরকারি কোনো কন্ট্রিবিউশন আমাদের কাছে ছিল? না। আমরা কোনো ব্যাংকের সাপোর্ট পেয়েছি? না। আজকে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়েছে, আজকে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে। কেন করছে? ভেরি সিম্পল ইস্যু। আজকে গেটওয়েতে যে টাকাগুলি আটকে আছে, আমার গেটওয়েতে টাকা আছে, আমি একটি টাকাও চাই না সাগর ভাই। আমি বলছি, যারা যে কাস্টমার গুলি গেটওয়ের মাধ্যমে টাকা দিয়েছে, গেটওয়ে থেকে স্টেটওয়ে তাদেরকে রিফান্ড করে দেওয়া হোক। আজকে ফস্টারে 400 কোটি টাকা আছে, এত ক্লামজি করার দরকার কি? এত তো আলোচনার দরকার নেই। আজকে দিনের পর দিন কেন টাকা আটকে আছে? একটা ডিসিশন উইদিন 7 days এর মধ্যে অল ডিসিশন উইল বি ফিনিশ। 1000 কোটি টাকা যদি গেটওয়ে থেকে বের হয়ে যায়, অ্যাটলিস্ট 1000 কোটি টাকা লায়াবিলিটিস তো কমলো। আজকে যদি 2000 লোক রাস্তায় দাঁড়ায়, 1000 লোকের প্রবলেম তো সলভ হলো। কেন এই প্রবলেম সলভ হচ্ছে না? কেন দিনের পর দিন এগুলি কমপ্লিকেটেড হচ্ছে? কেন ভাই? এত তো দরকার নাই। আমি তো গেটওয়ে টাকা চাই না। আমার 1 টাকা থাকুক আর 100 টাকা থাকুক, আমি গেটওয়ে টাকা সম্পূর্ণ রিফান্ড করে দিতে চাই। রিপনও আমার মনে হয় যে রিপনের সেম কথা, গেটওয়ে টাকা সে কাস্টমারদেরকে রিফান্ড করে দিতে চায়। আজকে গেটওয়ে টাকাগুলি রিফান্ড করা কেন হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু তানজিবুল সাহেব বলে না। আজকে কথা যখন শুরু হয়েছে, সমস্ত কিছু নিয়ে কথা বলতে হবে। এই যে গেটওয়ে গুলি, আমি মিঠু ভাই, আমি এই পর্যায়ে যেহেতু দুইজন আপনারা ব্যারিস্টার তানজিবুল আলমকে অলরেডি কয়েকটা প্রশ্ন করেছেন, আমার কাছে মনে হয় আমি একটু তানজিব ভাইয়ের কথা শোনা উচিত। এই পর্যায়ে আমি আবারও আসছি, চিশতি ভাই, জসিমউদ্দিন চিশতি ভাই, আপনার কাছে আমি আসছি। একটু তানজিব ভাইয়ের একটু মন্তব্য শুনে আসি। তানজিব ভাই, ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। হ্যাঁ, প্রতিটা মানুষের তার মত প্রকাশের অধিকার আছে। হ্যাঁ, সো মিঠু সাহেব তার মত প্রকাশ করেছেন, নিজুম মজুমদার তার মত প্রকাশ করেছেন, বাট তার মত প্রকাশের প্রেক্ষিতে আমাকে লয়ার হিসেবে আমার ই কমার্সের জ্ঞানের পরীক্ষা আমি এখানে দিতে যাব না, সেটা আমার মনে হয় শোভনীয় না। সো আমি কোন বিষয় নিয়ে কথা বলবো কিংবা বলবো না, সেটার পরিধিও নির্ধারণ করে দেওয়ার জন্য মিঠু সাহেবকে কেউ নিয়োগ করে নাই। তিনি দাবি করছেন যে তিনি আমার টক শো গুলা শুনেছেন, এবং আমি অ্যাজ ইফ আমার রাসেল সাহেব কিংবা রাসেল সাহেবের মতো যারা ই কমার্স সাইট চালায় তাদের প্রতি আমার কোনো শত্রুতা আছে। আপনি একটা কথা বলেছেন যে ধামাকা কিংবা ইভ্যালি কিংবা ই অরেঞ্জ কিংবা এদের মতো যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, তারাই বাংলাদেশের একমাত্র ই কমার্স প্রতিষ্ঠান না। তিনি একটা মন্তব্য করেছেন যে সেটা হচ্ছে যে কিছু সমস্যা থাকবে, রাসেল সাহেবের মধ্যেও কিছু সমস্যা থাকবে, সেগুলো শুধরানোর সুযোগ দিতে হবে। দেখেন, এনারা ছাড়াও আরো অনেকগুলো ই কমার্স প্রতিষ্ঠান আছে। যেমন ধরেন চাল ডাল ই কমার্স একটা ই কমার্স প্রতিষ্ঠান, আমরা হয়তো স্বীকার করবো যে চাল ডাল একটা ই কমার্স প্রতিষ্ঠান, কিংবা দারাজ ইজ অ্যানাদার ই কমার্স প্রতিষ্ঠান। দারাজ কিংবা চাল ডাল কিংবা এদের মতো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও তো ই কমার্স ব্যবসা করতেছে অনেকদিন ধরে। তো তাদের বিরুদ্ধে তো এই অভিযোগটা আসে নাই যে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। তারা বাকি যাদেরকে তানজিব ভাই, ইভ্যালি সম্পর্কেও কিন্তু এই ধরা খাবার বা এই প্রবলেম শুরু হবার 3-4 মাস আগেও কিন্তু কেউ অভিযোগ তোলেনি। এখন এই যে আপনি চাল ডালের কথা বলছেন, চাল ডাল নিয়ে যে আগামীতে কথা উঠবে না, এটা কোনো নিশ্চয়তা আছে? আমি বলি ই কমার্সের বিজনেস, মিঠু সাহেব বলতেছেন মডিউল, আমি বিজনেস মডিউল বলে কি আছে সেটা আমি জানি না। আমি জানি
বিজনেস মডেল, যে হ্যাঁ, বিজনেস model। মডেলে ওরা ব্যবসাটা করছিল সেই বিজনেস মডেলটার বিষয়ে আইনগত যে ফাঁকটা রয়ে গেছে আমি সেই বিষয়টা ব্যাখ্যা করেছি। এই ইভ্যালি এবং ইভ্যালির মতো অভিযোগপ্রাপ্ত যেসব ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিজনেস মডেলের সাথে ধামাকা, সরি আপনার ফর এক্সাম্পল চাল ডালের যে বিজনেস মডেল কিংবা দারাজের যে বিজনেস মডেল, তাদের মধ্যে পার্থক্যটা কি? একটা মাত্র পার্থক্য। চাল ডালের বিশাল বিজ্ঞাপন করে ফেলেছে কিন্তু। নো 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 নো, বিজ্ঞাপন আপনি করতে থাকেন, কোনো অসুবিধা। সাগর ভাই একটু কি বলতে পারবো আমি? প্লিজ দয়া করে কথা না না না, তানজিব ভাই বলুক। জি, মিঠু ভাই আপনার কাছে আসছি আমি আপনার কাছে। তো এখন এদের সাথে বাকিদের ডিলিংকুয়েন্ট যেসব ই কমার্স প্রতিষ্ঠান এবং তাদের সাথে বাকিদের মধ্যে একটা পার্থক্য বিজনেস মডেলে, সেটা হচ্ছে যে বাকিরা গ্রাহকদের টাকা নিয়ে তাদের টাকা খরচ করে তার বিজনেস প্রসার করে নেই। তারা যখন ডিসকাউন্ট দিয়েছে, বিজ্ঞাপন দিয়েছে, দিস আর অল কল অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্সপেন্সেস। এই ক্যাপিটাল এক্সপেন্সেস গুলো তারা নিজেদের ইনভেস্টমেন্ট দিয়ে করেছে। এইটাই হচ্ছে একমাত্র পার্থক্য, যে আপনি গ্রাহকদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে সে টাকা খরচ করে দিচ্ছেন। কিন্তু আর বাকিরা এসক্রো সিস্টেমটা চালু হবার পর তো এই সুযোগ তো দেওয়া হলো না তাদেরকে। না, এখন এই জিনিসটাতে আসেন, এসক্রো সিস্টেমে চালুর যে বিষয়টা বলছেন, আমি মনে করি যে এসক্রো সিস্টেম দিয়ে আপনার বিজনেস ই কমার্স অন্য কোনো কিছু হতে পারে, ই কমার্স সাস্টেনেবল হবে না। এখন সরকার এটাকে শুধুমাত্র স্টপ গ্যাপ হিসেবে এসক্রো সিস্টেমটাকে চালু করেছে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা এসেছিল সেই জন্য দেখবেন মিনিস্ট্রি অফ কমার্স যখন ইবেলিকে শোকজ দিল কিংবা আপনার বললো যে আপনি বিজনেস মডেলটা ব্যাখ্যা করেন, তাকে কিন্তু বারবার সময় দিয়েছে। কেন সময় দিয়েছে? যে সে যাতে এসক্রু মডেলে তার বিজনেসটাকে সাস্টেনেবল করতে পারে কিনা সেটা নিয়ে সে আসুক। এখন সে তো ওই সুযোগটা পেয়েছে। এই এসক্রু মডেলটা চালু হয়েছে আপনার 30শে জুনের পর, তো 30শে জুনের পরে সে সুযোগটা পেয়েছে এবং এই প্রশ্নটাও এসেছিল। না, এটা মানে আপনার বোঝার মতো সময় তাকে দেওয়া হয়নি। এই অল্প সময় কি আপনি মনে করেন? বোঝার মতো সময়ের বিষয় না, সেটা কারণটা কি? কারণটা হচ্ছে যে ইতিমধ্যে এসক্রু সিস্টেম চালু হওয়ার পূর্বে সে যে পরিমাণ গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকাটা ফেরত দেয়া তার পক্ষে ব্যবসায়িক ভাবে, মানে আপনার নর্মাল বিজনেস যে মডেলগুলো থাকে, মানে ই কমার্সের যে গ্লোবাল ট্রেন্ড সেটা অনুযায়ী তার পক্ষে ওই টাকাটা শোধ করা সম্ভব না। এবং তাকে যদি এই ব্যবসাটা আবার কন্টিনিউ করতে দেওয়া হতো, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এসক্রু মডেলের থাকার পরেও কিন্তু অনেকে অ্যাডভান্স তাদের একটা যুক্তি আছে এখানে তানজিব ভাই। মানে আপনি জানেন ভালো করে আমাদের দেশে কিন্তু যে কোনো ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো ব্র্যান্ড যখন স্ট্যাবলিশ করা হয়, হিউজ শত শত কোটি টাকা বড় বড় কোম্পানিরা স্পেন্ড করেন। আপনার কাছে মনে হয় না ই ভ্যালির একটা বড় ধরনের ব্র্যান্ড ভ্যালু আপনার তৈরি হয়েছিল? এবং ওই ব্র্যান্ড ভ্যালুটার মূল উপর ভিত্তি করে কিন্তু যমুনা গ্রুপের মতো গ্রুপ তারা 1000 কোটি টাকা ইনভেস্ট করার মতো তাদের ইচ্ছা প্রকাশ করেছিল, করুক বা না করুক এটা, বাট প্রকাশ করেছিল, আমরা গণমাধ্যমে দেখেছি। তো এই ব্র্যান্ড ভ্যালুটাকে আপনি কি মনে করেন না যে 300-400 কোটি টাকা যেটা মানুষ পাবে তার চেয়েও বড় গুণে ইনভেস্টর খুঁজে পাওয়া যেত? এরকম একটা সম্ভাবনা তো তৈরি হয়েছিল, সেটাকে নস্বাত করে দিয়ে এই যে, কারণ হলো তারা একটা প্রসেস মাত্র ফলো করেছে টু এক্সপান্ড দ্য বিজনেস মডেল লাইক থ্রু আউট দ্য কান্ট্রি, একদম আনটিল রিমোট এরিয়া পর্যন্ত এটা হয়েছে, ব্যাপক ধরনের বিস্তৃতি লাভ করেছে, এটা তো সত্য কথা। এবং এটাকেই কিন্তু ব্র্যান্ড ভ্যালু হিসেবে একটা বড় ধরনের তারা ক্যাপিটাল হিসেবে তারা এটাকে নিয়েছে এবং সেটার মূল্য তারা পেতে যাচ্ছিল। এই অবস্থা থেকে এটা ব্রেক ডাউন করে দেওয়ার যৌক্তিকতা নিয়ে আপনার কাছে কেমন? আমি যদিও আপনার কাছে তানজিব, আমি আপনার কাছে আসছি কারণ আপনার কাছে আবারও বারবার আসতে হবে আমার এই পর্যায়ে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটার ব্যাখ্যা কি আমি দেওয়ার সুযোগ পাবো? পাবেন তো অবশ্যই, আপনার কাছে বারবার আমার আসতে হচ্ছে। ব্র্যান্ড ভ্যালুর বিষয়টা একটু পরে, তাহলে দেন নেক্সট টার্নে আমি নেক্সট টার্নে বলতে কি আপনার কাছে আবারও মাঝখানে আবার আসতে হবে, যেহেতু মনে হচ্ছে যে বাকিরা মনে হয় আপনার বিপক্ষে আছে। এখন ওনারা তো আমাকে আমার একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে আমি ইভেলি কিংবা ইভেলির মতো যেসব ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিরুদ্ধে যখন কথা বলেছি, সেটা আমি আমার ই কমার্স সম্পর্কে কোনো ধারণা না রেখেই বলেছি। হ্যাঁ, তো ওই বিষয়টা সম্পর্কে এবং কিংবা ইভেলি কি করতেছিল না করতেছিল সে বিষয়ে আমি শুধুমাত্র পত্রিকা করে দেখেছি এবং তাদের বিরুদ্ধে ক্ষোভের কথা বলেছি। ইনফ্যাক্ট আমি একটা জায়গায় সবসময় ক্লিয়ার ছিলাম, সেটা হচ্ছে যে আমি যা অভিযোগ করেছি সেই সবগুলো অভিযোগের সত্যতা ছিল, যে তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা দিয়ে বিজ্ঞাপনে খরচ করেছে, যেটা সে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যখন একটা গ্রাহককে, সেটা কি বিজনেস মডেলের মধ্যে হতে পারে কিনা? পলিসির মধ্যে এটা বিজনেস মডেল হতে পারে না। কারণ কোন বিজনেস, পৃথিবীর কোন বিজনেস মডেলে এটাকে বলে পঞ্জি স্কিম মডেল, যে পৃথিবীর কোন বিজনেস মডেলে গ্রাহকের টাকা দিয়ে
বর্তমান গ্রাহকের টাকা দিয়ে ফিউচার গ্রাহক অ্যাট্রাক্ট করার জন্য আপনি টাকা নিতে পারেন না। কিন্তু কোনো গ্রাহক তো অভিযোগ করে না যে আমার টাকা নিয়ে তারা এই করছে, না, কোনো গ্রাহক কি এরকম আসছিল যে অভিযোগ নিয়ে? অবশ্যই এসেছে। ইনিশিয়ালি 6,000 অভিযোগ করেছিল ভোক্তা অধিকার ফোরামে এবং পরবর্তীতে সেটা 17,000-এ গিয়ে পৌঁছেছে। আপনি 45 দিনের মধ্যে জিনিস সরবরাহ করে বলে প্রমিস করেছেন, সেই 45 দিন পার হয়ে গিয়ে 120 দিন পর্যন্ত হয়ে গেছে। এই প্রতিটা ক্ষেত্রকে বলা হয় আপনার প্রতারণার শামিল। এখন বিষয়টা তো আদালতে বিচারাধীন। আইফোনের ব্যাপারে আইফোনের ইউজার পৃথিবীতে সবচেয়ে বেশি, আপনি জানেন আইফোনের বিরুদ্ধে আমি নিজেও একজন অভিযোগকারী, অথচ আমি আইফোন ব্যবহার করি। আপনি অনেক অভিযোগ করতে পারেন আইফোনের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে। আপনি যদি এইরকম অভিযোগ করেন যে আইফোন আপনার টাকা মেরে দিয়েছে, যে সে টাকা সে সরবরাহ টাকা মেরে দিলে আইফোনের ব্যাটারি চার্জ থাকে না, অথচ আইফোনের তারপরও কষ্ট করে হলো আমি আইফোনের ব্যবহার করছি। এখন কথা হলো যে সবচেয়ে মেজরিটি আসলে কি চাচ্ছে সেটাকে বিবেচনার কোনো সুযোগ রয়েছে কিনা। তানজিব ভাই, আমি আপনার কাছে আছি, আপনার কাছে আবারও ফিরছি। আমাদের বিতর্কত বা সাগর ভাই, ই-ভ্যালি কারো টাকা মেরে দিয়েছে এমন কোনো প্রমাণ বা এমন কোনো সত্যতা কি কোনো কোর্ট অফ লতে প্রমাণিত হয়েছে? আমরা ঠিক কিসের ভিত্তিতে বলছি যে ই-ভ্যালি টাকা মেরে দিয়েছে? টাকা মেরে দেয়নি, ই-ভ্যালি যে প্রমিস দিয়েছিল প্রতারণা করেছে। তার মানে হচ্ছে যে তার মানে 17,000 যদি অভিযোগ, মানে আমি রুল নাম্বার 1 যে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় বা ভোক্তা অধিকারে দেওয়া হয় তাহলে সেটা পঞ্জি স্কিম বলে আমি অভিহিত করব। তাহলে এই যে ফ্ল্যাট বিক্রি করে, এই যে বিলের মধ্যে সাইনবোর্ড দিয়ে ফ্ল্যাট বিক্রি করে, ফ্ল্যাট পায় হলো 2 বছর পরে আগে যে টাকা নেয় সেটা যে তাদের অফিস চালায় সেটাও চলে পঞ্জি স্কিম। তাহলে মানে আলিবাবা, অ্যামাজন যতগুলা বিজনেস মডেল আছে সব পঞ্জি স্কিম, তাই তো? আচ্ছা, আমরা আসছি আমি একটু আলোচনা করি। আমরা ওইটা নিয়ে আলোচনা করি যে ফ্ল্যাটের ব্যবসা যেটা করতেছে, যে ফ্ল্যাট ওনারা অ্যাডভান্স নেয় এবং সেটা সে পরবর্তীতে ডেলিভার করে 2 বছর, এবং ওখানে এইসব অভিযোগ কিন্তু অনেক ডেভেলপার কোম্পানিও বন্ধ হয়েছে, এটাও সত্য। 5,100 কোটি টাকা যারা প্রতারণা করবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিজুম ভাই, আমি আপনার কাছে আসছি। আমি একটু বহুল আলোচিত ধামাকা.com এর ব্যবস্থাপনা পরিচালক আমার সাথে রয়েছেন জসিমউদ্দিন চিশতি। জসিমউদ্দিন ভাই, আপনি অনেক আলোচিত ব্যক্তি, আপনাকেও খুঁজছে বাংলাদেশ, কেন? না, খুঁজবেই তো। আমি বাংলাদেশের নাগরিক, আমাকে না খুঁজে কাকে খুঁজবে বলেন? বাংলাদেশের নাগরিক, আমাদেরকে ফিরে আসতেই হবে বারবার। তো তার আগে একটু আমার পরিচয়টা দিয়ে নেই আপনাদেরকে। আমি গত 30 বছর যাবৎ যুক্তরাষ্ট্রে থাকি। আমি বাংলাদেশে আসা যাওয়ার মধ্যেই থাকি। বেসার তানজিমের সাথেও আমার অনেকবার কথা হয়েছে আমার কোম্পানির বিভিন্ন কেস নিয়ে। আমার এই ব্যবসার বাইরে আমার আরো ফুড ইন্ডাস্ট্রি আছে, আইসিএক্স আছে, আমার অন্যান্য ব্যবসার সাথে জড়িত। আর আমেরিকাতে আমি সফটওয়্যার ব্যবসার সাথে জড়িত। তো আমরা ব্যবসা শুরু করেছিলাম অনেক আশা নিয়ে। ই কমার্স নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু চাউর হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ এখন ই কমার্স মানে হচ্ছে একটা ভিলেনিক অ্যাটমসফিয়ার, নাথিং এলস। মানে আমরা ই কমার্স বলতে ভিলেনকেই দেখি, আর কিছুই দেখি না, সর্ষে ফুল দেখি সবসময়, ভূত ভূত। তো আমাদের এই জায়গা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে। আপনার কয়েকটা আমাদের সবাইকে প্রশ্ন করেছেন, আমাকে বিশেষ করে আমাকে আর আমাদের মিঠু সাহেবকে। আমরা দুজনেই এখন আসামি আপনাদের সামনে, বিকজ আমরা খুব ভদ্রভাবে আসামি হয়েছে আপনাদের সামনে। কেন হয়েছে সেটা আপনারা কেউ খবর নিচ্ছেন না, কিন্তু ইবেলি নিয়েই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। ইবেলি কি করেছে না করেছে গত 3 বছর যাবত জানি না। ইবেলি দিয়েই তো সংকটটা শুরু, সে কারণেই আর কি। ইবেলি নিয়ে সব এত সোচ্চার যে এখানে ধামাকা আর আনন্দবাজার হারায় গেছে কোন জায়গায়। এরা মাঝখান দিয়ে যে চাপের মধ্যে আছে, হারায় যায় না তো, তারা তো আছে নাই, যে তাকে নিয়েই তো কথা হচ্ছে। আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। দেখেন, এই যে ইবেলির আমাদের আইনজীবী সাহেব বলছেন, উনি ক্ষুব্ধ, বেসার তানজিব সাহেব বলছেন ওনার অপিনিয়ন, সবার সবকিছুই আছে, কিন্তু আমরা যারা স্যান্ডউইচ হচ্ছি তাদের কি হবে এটা কেউ দেখছে না। কিন্তু যাই হোক, আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমি যেটা ই কমার্সের জন্য দরকার, ই কমার্সটা কি এটা আসলে নতুন করে বলার কিছু নাই। ই কমার্স হচ্ছে সারা পৃথিবীতে আলটিমেটাম, এটার বাইরে কিছু হবে না, সব ব্যবসা এটার মধ্যেই আসতে হবে। দেখেন, অ্যামাজন কিন্তু কিছুই না, অ্যামাজনের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নাই। তারা বিলিয়নার ইন দ্য ওয়ার্ল্ড, সবাই চিনে অ্যামাজনকে। তার পাশাপাশি দেখেন আমাদের বাংলাদেশের ওয়ালটনে বাংলাদেশের মধ্যেই সবাই চিনে, আর অ্যামাজনকে সারা পৃথিবী চেনে। যদি আপনি হিসাব করেন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসাবে, ওয়ালটন কিন্তু অ্যামাজনের চেয়ে অনেক বেটার। কিন্তু অ্যামাজন কেন পরিচিত? বিকজ অফ ই কমার্স, নাথিং এলস। তো এইগুলি যদি প্রেক্ষাপটটা চিন্তা করি, ই কমার্স প্রেক্ষাপটটা অনেক বড়। আমি বেসার তানজিবের কি একটা কথায় আসি, উনি পুঞ্জি স্কিম বলতেছে ওনার কয়েকটা জায়গায় উনি বলেছে, হি ইজ রাইট, এক্সট্রিমলি রাইট। উনি লিগালি অসম্ভব ভাবে এটা ঠিক। ই কমার্সটা কি আসলে? ই কমার্সটা আমরা শুদ্ধ বাংলা যেটা বলি, আমরা দালালি করি। আমরা আমাদের প্ল্যাটফর্মটা দিয়ে আপনার মাল এসে এখানে বিক্রি করবেন, আরেকজন এটা কিনবে, আমরা কিছুই করি না। তো দালালি করে যে পয়সাটা পাই সেটা দিয়ে আমরা চলি।
আমাদের বাংলাদেশে এখন যে অবস্থানটা আমাদেরকে দাঁড় করানো হয়েছে, মানে ই কমার্স যারা এনেছে তাদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের চরিত্র নিয়ে এমন ভাবে চরিত্রায়ন করা হয়েছে, এখন কোনো ব্যাংক তো দূরের কথা, কোনো বিদেশি ইনভেস্টর তো দূরের কথা, ব্যাংকও আসবে না টাকা দিতে আমাদেরকে। এই যে দেখেন আমার অন্যান্য ব্যবসা আছে, আমার অন্যান্য ব্যবসা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, আমার ওখানে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ওরা কি দোষ করেছে? আমার ফুড ইন্ডাস্ট্রিতে 200 লোক কাজ করে, এখন কাউকে বেতন দিতে পারছি না আমি গত 3-4 মাস, অ্যাকাউন্ট ফ্রিজ। তারপর আমার আইসিএক্স অ্যাকাউন্ট ফ্রিজ। এগুলি কি দোষ করেছে ভাই? ধামাকা নয় দোষ করলো, ধামাকা একটা দোষ ধরিয়ে নিলাম, ধামাকা দোষ করেছে, তা বাকিগুলি কি দোষ করেছে? ইট মিনস ওই একটা গল্প আছে না, ওই যে আপনার বাঘ আর ওই শিয়ালটাকে খাবে, সরি ছাগলটাকে খাবে, ওই ছাগলটা যখন হেঁটে যাচ্ছে জিজ্ঞেস করছে এই তুই আমার সাথে বেয়াদবি করছিস, তোকে আমি খাবো। আমার তো জন্ম হলো 2 দিন আগে, ও তো তোর বাপে করছে। তো ইট মিনস আমাদের ওই অবস্থায় ফেলানো হচ্ছে, মানে কে দোষ করেছে না করেছে সেটা আমাদের সবার ঘাড়ের উপর ফেলা হচ্ছে। আসলে সবাইকে এক জায়গায় নিয়ে এনে প্রত্যেকে স্পেসিফিক ওয়েতে আমরা যদি ভাগ করে দেখি কে কি করেছে না করেছে, তাহলে অনেকটা ভালো হবে। এই যে আপনারা বলছে ইবেলি নিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে, ইবেলির কোনো দোষ সবার চোখে পড়লো অ্যাজ ই কমার্স ইন্ডাস্ট্রি ব্যবসায়ী হিসাবে। ওনাদের যে পলিসিটা, ওনার উকিল ওনার লয়ার ঠিকই বলেছেন যে উনি ভালো বলতে পারবেন ওনার কি পলিসি উনি আগাচ্ছিল। উনার 3000 কোটি না 4000 কোটি, ওনার একটা প্ল্যান নিশ্চয়ই ছিল। যেমন আমার একটা প্ল্যান ছিল, আমি স্ট্রেট বলতে পারি, আমি বার্নিং করে যাচ্ছিলাম অ্যাকুইজিশনের জন্য, আমাকে 6 মাস পরে আমার উপর খরচ চালানো হলো। আমি কি করতে পারলাম? আমি ডিসেম্বরে একবার আমেরিকা এসেছি, এপ্রিলে আমার ট্রিটমেন্টের জন্য আসছি, আমি নাকি টাকা নিয়ে পালাই গেছি। আমি কিছু হওয়ার আগে আপনারা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন যে আমি চোর, কিছু করার আগে আমাকে চোর বলে আপনারা সাব্যস্ত করছেন। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি এই ক্ষেত্রে। আমরা জাজমেন্টাল না হয়ে আমরা প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক যদি প্রত্যেকটা জিনিসটা নিয়ে চিন্তা করি তাহলে অনেক সমাধান চলে আসবে। আমি দুই একটা এই লাইনের ব্যবসায়ী হিসাবে সরকারের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে আমাদের চরিত্র হনন করেছেন চরিত্রটা উদ্ধার করার জন্য আমাদেরকে হেল্প করেন। যেমন আমাদের প্রত্যেকটা ই কমার্স থেকে সরকার যদি একটা পার্সেন্টেজ শেয়ার নিজেরা রাখে বিনা পয়সায়, তাহলে এই ই কমার্স গুলি কিন্তু বাইরে ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে খুব সচেষ্ট হবে। আমি এই লাইনে কাজ করছি অনেক লম্বা সময় ধরে। আমি ইবেলির একটা উদাহরণ এখানে দিই। ইবেলি রাসেলকে আপনি ওনাকে জিজ্ঞেস করলে জানবেন, উনি প্রথমে যখন বিপদে পড়েছিল উনি আমার কাছে এসেছিল, আমি উনাকে নিয়ে বিএনপি পারিবারের সাথে কথা বলেছিলাম। বিএনপি পারিবাস $200 মিলিয়ন ওনাকে দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। যখন বাংলাদেশ ব্যাংকে আমি গিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে ইবেলি সম্বন্ধে জানার জন্য, আমাকে নেগেটিভ কথা বলা হয়েছে, আমি চলে আসছি। তো এই জিনিসগুলি, এই যে চরিত্র হনন করে দেওয়া হয়, যে মডেলে বিজনেস করছিল, যদি সেখানে 200 কোটি বিজনেস মডেল নিয়ে কোনো প্রশ্ন নাই এখানে, $1 মিলিয়ন যদি ইনভেস্ট করা হতো, এটা রিটার্নটা মানে আরওআইটা আসলে কতটুকু ইফেক্টিভ ছিল? সাগর ভাই, বিজনেস মডেল নিয়ে আমরা সবাই প্রশ্ন করি। প্রত্যেকটা একই জিনিস, যেমন তানিম সাহেব বলেছেন পকেটের টাকা না দিয়ে এগুলি করেছি, এটা অনলাইন, কিন্তু পকেটের টাকাটা দেওয়ার একটা সময় দিতে হবে। যেমন আমি ছমের ব্যবসা করেছি, আমি ছমের ব্যবসা করার পর আমার বলতেছে 700, 800, 900 কোটি টাকা, আমি 572 কোটি টাকা পেমেন্ট দিয়েছি বাড়িদেরকে, এগুলি কেউ দেখছে না, আমি সব টাকা নিয়ে পালাই গেছি। এটা তো ঠিক না। এখন হিসাব করে দেখছে 26 কোটি টাকার একটা হিসাব এদিক সেদিক হচ্ছে, এটা আমরা হিসাবটা দিচ্ছি। তো এই যে আপনি 800 কোটি টাকা থেকে 26 কোটি টাকায় নামলেন আপনারা, এটা কেমন? যে এ ব্যাপারে তানজিব ভাই কিন্তু কয়েকবার ধামাকার কথা বলেছেন। আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে তানজিব ভাই করবেন। তবে আমি একজন দর্শক, আমি একটু শেষ করি, আমি এই জিনিস আপনাদের সুবিধা হবে। এই যে এখন যে চরিত্র হনন করা হয়েছে, আমরা অন্যান্য ব্যবসাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যে যারা ব্যবসায়ী, বেসিক ব্যবসায়ী, আমরা যারা বেসিক্যালি ব্যবসায়ী, আমাদের যে অন্যান্য জায়গা থেকে টাকা এনে এখানে ইনভেস্ট করবো, সেই পথটা বন্ধ করে দেওয়া হলো। এখন আমরা যে অন্য জায়গা থেকে লোন আনবো, আমাদের অ্যাসেট গুলি ইউটিলাইজ করবো, সেই পথ বন্ধ। এখন কোনো ব্যাংক আমাদেরকে বিশ্বাস করবে না, বাইরের লোকরা কিভাবে বিশ্বাস করবে আমাদেরকে বলেন? তো সেই ক্ষেত্রে যদি সরকার একটা উদারমনের পরিচয় দেয়, ওনাদের কোনো আমাদের এমন সহযোগিতা লাগবে না, আমরা জানি কিভাবে বাইরে থেকে ইনভেস্টর আনতে হবে। সরকার যদি আমাদের কাছ থেকে শেয়ার নিয়ে নেয় 20% অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, ওনারা বিনা পয়সা শেয়ারে থাকলো আমাদের সাথে ভোটে। তানজিব ভাই, আমি এটা একটা কঠিন কথা বলছি, এটা খুবই সুন্দর। না 20% শেয়ার ওনারা রাখুক, আমাদের এই জিনিসটা হবে। বিনা টাকায় কোনো ধরনের অফার কখনোই ভালো কিছু বলে আনতে পারে না। জিনিসটা একটু শেষ করি, আমি শেষ করলে আপনাদের সুবিধা হবে। 20% যদি শেয়ার গভর্নমেন্ট রেখে দেয়, 80% নিয়ে আমরা দৌড়াই, তখন সবাই যদি আমাদেরকে জিজ্ঞেস করে বাইরে যে তোমাদের বেসটা কি, তোমরা তো চুরি করছিলে এক সময়, তোমার সরকারই বলছে, তখন আমরা বলতে পারবো সরকার আমার পার্টনার, এখন তোমরা আমার সাথে আসো। আমরা কিন্তু বিদেশি ইনভেস্টরের সাথে কথা বলছি রেগুলারলি। এই যে আমাদের চরিত্র হন, আমাকে মানি লন্ডারিং কেসে ফেলেছে, এই ফেলেছে, সেই ফেলেছে, এগুলির পর আর কেউ আসবে না আমাদের সাথে।
এই যে জি। চরিত্র হনন করা হচ্ছে, এইগুলি থেকে একটু বিরত হয়ে সরকার মহোদয় যদি আমাদের সাথে একটু এই হাত চরিত্র মেলান। হননে হাজার হাজার কোটি টাকার এই সম্ভাবনাময় বাজারটা কি আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত না না হচ্ছে? না সাগর প্রশ্ন ভাই, আসতে 1000 পারে। কোটি টাকা আপনি ভুল করছেন। ইটস নট 1000 কোটি, ইটস এ $1 trillion বিজনেস, ইটস এ $1 trillion বিজনেস। আমরা যদি পলিসির ক্ষেত্রে কোনো জায়গায় ভুল করি এবং উল্টাপাল্টা লোক দিয়ে এই ব্যবসাটা চালু করে বা এই জায়গাটা আনি, এই ব্যবসাটা পুরো চলে যাবে বাংলাদেশে। বাংলাদেশের কিন্তু জুট চলে গেছে, আমাদের পাট ছিল একসময় সোনালী আঁশ, চলে গেছে বাংলাদেশ থেকে। এই ব্যবসা আমি আপনার কাছে আবারও আসবো। একটু সাগর ভাই, গার্মেন্টস চলে যাচ্ছে আমাদের কাছে। আমি বেসিক্যালি একজন গার্মেন্টস থেকে আসা লোক, আমাদের গার্মেন্টস কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আপনি বাংলাদেশে যাচ্ছেন না কেন তাহলে? আপনাকে তো আপনার যারা গ্রাহকরা রয়েছে আপনাকে পাচ্ছে না। আমাকে নামার আগে আপনি জেলে ঢুকাবেন এমন অবস্থা করে রাখছেন ফর নাথিং। আমার 2 ছেলে কোনোদিন বাংলাদেশে যায় নাই, তাদের বিরুদ্ধে কেস করে রাখছেন। আমার ভাগিনা সে কোনোদিন এই চাকরিতে ছিল না, তার বিরুদ্ধে কেস করে রাখছেন। সাইফুর ভাই, আমি আসলে এই যে চিশতি ভাই উনার পক্ষে একটা কথা বলি। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। উনি যে বলেছেন যে তাকে নামার আগেই ধরা হবে, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমার গত এই ইভ্যালির মামলার সাথে জড়িত হওয়ার পরে গত 14 দিনের যে অভিজ্ঞতা, সেটা আসলে এখন না, সেটা হয়তো বা কোনোদিন আমি আমার ওই আত্মস্মৃতিতে লিখবো, এটা এখন সময় না। তবে অ্যাবসলিউটলি রাইট যে তিনি কি ন্যায় বিচার পাবেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তিনি কি আসলে তার নিজেকে প্রপারলি ডিফেন্ড করতে পারবেন, তাকে তার কথা কি বলতে দেওয়া হওয়ার সুযোগ আছে, এগুলো অনেকগুলো প্রশ্ন। আমি প্রশ্নগুলো করেছি, আমি কোনো সমালোচনা করি, সেটা একটু জানতে চেয়েছি আসলে তিনি এটা নিশ্চিত হবে কিনা এবং তাকে আসলেই কোনো ধরনের সুযোগ দেওয়া হবে কিনা। এই প্রশ্নগুলি আমরা তানজিব ভাইয়ের কাছে যাব না। আমি একটু দর্শকের প্রশ্নটা নিয়ে তানজিব ভাই অনেকগুলো ইস্যু এনেছে এই ভ্যালির ব্যাপারে, আমার এই কয়েকটা জিনিস অ্যাড্রেস করতেই হবে। আপনার কাছে আসছি নিঝুম ভাই, আমি একটু দর্শককে বিদায় করে দেই, তার একটু প্রশ্নটা নিয়ে নেই। দর্শক, আপনি নাম এবং কি প্রশ্ন করতে চান একটু বলে ইয়ে করেন। আমি 2-1 দর্শককে রেখেছিলাম। আমি মুক্তাসিম বিল্লাহ, আমি একটু শর্টকাট বলি। আমি পরিচয়টা দিই যে আমি বাংলাদেশের প্রায় সকল ই কমার্সের একজন রেগুলার গ্রাহক। তার সাথে আমি যেহেতু এই বিলি নিয়ে প্রশ্ন হচ্ছে আজকে, এই বিলিতে আমার 200-এরও অধিক অর্ডার, তার মধ্যে সম্ভবত 10টা অর্ডার পেন্ডিং আছে। সো আমি 90% অর্ডার সাকসেসফুল পেয়েছি, সেটা একটু সময় কম কিংবা বেশি। তো আমাদেরকে ভাড়াটিয়া কিংবা ওই যে রিসেলার বলে গালি দেওয়াটা আমার মনে হয় অনেকের বন্ধ করা উচিত। আমার প্রশ্নটা ছিল বেস্টার তানজিম সাহেবের কাছে। তিনি অনেক জায়গায় মন্তব্য করছেন যে কোম্পানিকে অবসায়ন করে দিয়ে মোট সম্পত্তির ভাগ করে, যেখানে হয়তোবা 10% কি 20% পাওয়া যাবে। আমার প্রশ্ন হলো, কোম্পানি যদি আগামীকাল একটা বিনিয়োগ পায়, কোম্পানি যদি আমরা অনেক জায়গায় শুনতেছি কোম্পানির বিনিয়োগ সম্ভাব্য, সেখানে আমি কেন 80 থেকে 90% লস নিব, যেহেতু স্কোর সিস্টেমে, নতুন স্কোর সিস্টেমে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, বোর্ডকে 6 মাস চাপ দেওয়ার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে রাসেল সাহেব 4 মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তো এটা কি দেওয়া উচিত নয়? এটা আমার প্রশ্ন। আমার তানজিব ভাই কাছে না, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আপনি দেখতে থাকুন। একটা ছোট প্রশ্নটা হচ্ছে, তানজিম সাহেব, বেস্টার সাহেব, উনি প্রায় সময় বলেছেন যে এমএলএম করতেছে, এই বেলি এমএলএম করতেছে। আজ পর্যন্ত এমএলএম এর কোনো মামলা কিংবা কোনো প্রকার প্রমাণ আমি ওনার কাছে জানতে চাবো যে এমএলএম আর ই কমার্সের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। ঠিক আছে, অনেকগুলি এখন উনি তো বলেছেনই এই ধরনের ইন্টারভিউ দিতে উনি এখানে আসেননি। তবে আপনি একটু দয়া করে এখান থেকে লিভ একটু লিডটা শেষ করে তারপর তানজিব ভাইকে যাতে চলে যান, আমি একটু শেষ করে দিই। আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা আসলে শেষে বলা হবে না। আমাদের সলিউশনে যেতে হবে। এত কিছু বললে তো কোনো লাভ নেই। আমার 3 লক্ষ কাস্টমার, ইবেলি 40 লক্ষ কাস্টমার, আনন্দবাজার অনেক কাস্টমার, সবাইকে সলিউশন দিতে হবে আমাদেরকে। দেখেন, আমি আমার মতো কষ্ট করে আমার 14টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আমি রিফান্ড শুরু করেছি, নগদ বিকাশ দিয়ে রিফান্ড শুরু করেছি। বড় অ্যামাউন্ট আমি কোথেকে দিব আমার যদি অ্যাকাউন্টে যদি আনফ্রিজ না করে? এই যে সিস্টেমগুলি, গভর্নমেন্টকে একটা জায়গায় আসতে হবে যে আমরা একটা সলিউশন চাচ্ছি। গভর্নমেন্ট যেমন এখন ইবেলির জন্য একটা হাইকোর্ট যেমন একটা বোর্ড করে দিয়েছে, এটা কতটুকু এফেক্টিভ হবে আমি জানি না। তানজিব ভাই ঠিকই বলেছেন যে টাকা না থাকলে কোথায় গিয়ে দাঁড়াবে, টাকাটা আনার তো একটা ব্যবস্থা করতে হবে। জি, টাকা আনার জন্য অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। তানজিব ভাই আজকে প্রশ্নের তীরে একদম পুরোপুরি জর্জরিত হয়ে যাচ্ছে। আমি তানজিব ভাইকে আমার মনে হয় আমার কিছু প্রশ্নের নিঝুম ভাই আপনার কাছে আমি আবারও আসছি। তানজিব ভাই এ পর্যায়ে একটু বলুক, কারণ হলো ওনার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। আপনার কাছে আমি আসছি। জি, প্রথম দর্শক যে প্রশ্নটা করেছিলেন যে আমি কখনো দাবি করি নাই যে
এই ইভেলি কিংবা যারা ই কমার্স গুলো আছে তারা এমএলএম ব্যবসা করছে। এমএলএম ব্যবসা সম্পর্কে আমি সম্যক অবগত এবং এমএলএম আইন সম্পর্কে সম্যক অবগত। আমি যে বিষয়টা বলেছি যে বারবার যে এই যে স্কিমটা যে বর্তমানে গ্রাহকদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে সেই টাকাটা আমি খরচ করতেছি এবং বর্তমান যাদের কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়েছি তাদের পণ্যটা আমি ডেলিভারি করতেছি ফিউচারে আরো বেশি পরিমাণ কাস্টমার নিয়ে এসে, এবং সেই কাস্টমারদের কাছ থেকে আরো বেশি পরিমাণ টাকা যখন আমি পাচ্ছি সেই টাকাটা আমি কিছু খরচ করতেছি কিছু পূর্বের গ্রাহকদের কাছ থেকে যে মালের জন্য টাকা নিয়েছিলাম তাদেরকে সরবরাহ করছি। এই যে একটা আপনার মানে নতুন গ্রাহকদের টাকা দিয়ে পুরাতন গ্রাহকদের ডিমান্ড স্যাটিসফাই করা এবং বাকি টাকা নিজের জন্য খরচ করা, দিস ইজ দি ক্লাসিক এক্সাম্পল অফ পঞ্জি স্কিম। সো এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে আপনি একটা কথা বলেছেন যে যমুনা গ্রুপ তাদের ইনভেস্টমেন্টের জন্য আমি একটা কথা বলতে চাই, আমি শেষ করি প্লিজ। এই যে আপনি বললেন যে টাকা নিয়ে আজকে মিঠু ভাই আপনি বলবেন, মিঠু ভাই প্লিজ উনি শেষ করুক, এখন শেষ করবেন, উনি অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, একটা একটা করে বলছেন। এখন যে প্রশ্নটা হচ্ছে যে এই চেইন অফ থট এরকম ইন্টারফেয়ার করলে চেইন অফ থটটা আসলে মানে হ্যাঁ যমুনার কথা বলছিলেন ভাই। জি হ্যাঁ, এখন যমুনা ইনভেস্টমেন্ট করবে বলেছিল। যখন আমাকে বিভিন্ন সময় প্রশ্নটা করা হয়েছিল যে এই ইভেলি কিংবা এর মতো যেসব প্রতিষ্ঠান আছে যারা গ্রাহকদের টাকা খরচ করে ফেলেছে তাদেরকে উদ্ধারের উপায় কি, আমি বলেছি সবসময়, আজকেও বলছি, উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট আসতে হবে, নতুন ইনভেস্টমেন্ট আনতে হবে। এবং প্রশ্নটা হচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট, একজন ইনভেস্টর যিনি এখানে ইনভেস্ট করবেন তিনি কি দেখে ইনভেস্ট করবেন। সে যদি এই কোম্পানির এই সিচুয়েশন দেখে যদি ইনভেস্ট করেন, আমরা কি দেখি না উবারে তো নতুন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনার ফেসবুক যখন তাদের ব্যবসা শুরু করেছিল তখন তারা অনেক বছর লসে চলেছিল। ইভেন বাংলাদেশে আজকে আপনি যদি দেখেন বিকাশ এখনো লসে আছে, তারপরেও তাদের ওখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না। বিকাশের সারা বাংলাদেশের যত বিকাশের গ্রাহক আছে তারা যে পরিমাণ টাকা রেখেছে সেই টাকাটার একটা টাকাও তো বিকাশ খরচ করে নাই। তাহলে না হলে যদি একটা টাকা যদি বিকাশ তাদের গ্রাহকের খরচ করতো তাহলে কিন্তু বিকাশ কালকে বন্ধ হয়ে যেত। তো প্রশ্নটা হচ্ছে যে যারা ই কমার্স করে তারা যখন এটা বিজনেস এক্সপানশন করে, যমুনা গ্রুপ তো ব্র্যান্ড ভ্যালুর জন্য 1000 কোটি টাকা না, এই যে তর্কের মধ্যে এত ডিসপিউটস এর মধ্যেও কিন্তু দিতে সাগর ব্র্যান্ড ভ্যালুর বিষয়টা, আমি তো লয়ার, এখন অনেকে প্রশ্ন করবেন যে আপনি ব্র্যান্ড ভ্যালুর কি বুঝেন, তো সেজন্য সেটার উত্তর আমি দিব না। বাট ব্র্যান্ড ভ্যালুটা কি সেটা ফিনান্সের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য 101 মানে ফার্স্ট কোর্স, যে ব্র্যান্ড ভ্যালু অনলি ডিপেন্ডস when you've got other parameters are properly catered for। ব্র্যান্ড ভ্যালু হাওয়ার উপরে হয় না। আপনার যদি আপনি দেখেন যে ব্র্যান্ড ভ্যালু মানে কি, ইভেলিকে সবাই চিনে সেই জন্য এটা ব্র্যান্ড ভ্যালু নো, কিংবা ইভেলি এই ব্র্যান্ড ভ্যালু সবাইকে চিনাইতে গিয়ে 1000 কোটি টাকা খরচ হয়েছে, 4000 কোটি টাকা খরচ হয়েছে, সেজন্য এটা ব্র্যান্ড ভ্যালু হবে নো। ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে যে মানুষের ডিপেন্ডেন্সি, যে এই ব্র্যান্ডের উপর আমি ট্রাস্ট রাখি কিনা, সেই জন্য এটার ভ্যালু হয়। সেই জন্য ব্র্যান্ডের সাথে ভ্যালুটা ওতপ্রোতভাবে জড়িত। কজন রাখেনি আমি জানি না, তবে তাহলে মানে কি কারণে ওরা দোষী হবে? ওরা তো টাকা পাচার করেনি, ওরা টাকা নিজেদের ব্যাংকে এমন না যে কোথাও অন্য কোথাও রেখেছে যেটা পরবর্তীতে পাওয়া গেছে। তাহলে কোন কারণে ইভ্যালি বলেন, বা ইভ্যালির কথাই আমরা বারবার এই কারণেই বলছি যেহেতু ইভ্যালিকে দিয়ে শুরু এবং ইভ্যালি বর্তমানে এখন একটা সিদ্ধান্তে এসছে আদালত থেকে, তাহলে আপনি ইভ্যালিকে কোন কারণে বলবেন যে না তারা এখনো পর্যন্ত অপরাধী, তাদেরকে চলতে দেওয়া যায় না? শুনেন, ইভ্যালিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইভ্যালিকে কিন্তু সরকার বন্ধ করে নাই। ইভ্যালির শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে, আপনি একটা জিনিস দেখেন, মামলাটা করেছে কিন্তু প্রতারণার মামলা, সে মানি লন্ডারিং এর মামলা করে নাই কিংবা অন্য কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। সে ইভ্যালিকে বন্ধ করেনি, তার মানে খোলার কোনো সম্ভাবনা আছে তানজিব ভাই? মানে যদি ইভ্যালি যারা উদ্যোক্তা আছে তারা যদি পাওনাদারদের পাওনা মিটিয়ে ব্যবসাটা শুরু করতে পারে, কেন খোলার সুযোগ থাকবে না? কোর্ট প্রিসাইসলি ওই জিনিসটা এক্সামিন করতে বলেছে, এবং আজকে কোর্ট এইভাবে জেলে আটকে রেখে কি সম্ভব? হ্যাঁ, এভাবে জেলে আটকে রেখে কি এবং প্রপার্টিজ গুলিকে এভাবে অকুপাইড করে রেখে সম্ভব? জেলে আটকে রাখা এবং ব্যবসা করা দুটো কিন্তু ভিন্ন। কারণ একটা হচ্ছে ওয়াইন্ডিং আপ প্রসিডিং এর বিষয়, সরকার যদি মনে করে কিংবা কোর্ট যদি সরকার সমাধান চায় কিনা, মানে প্রথমত সরকার অবশ্যই সমাধান চায়, আদালত সমাধান চায় কিনা, আদালত সমাধান চায় বলেই তো ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একজন
এক্স্যাক্টলি নন ডিজিটাল বলবো না, মানে কোর্ট হ্যাঁ কোর্ট কোর্ট সমাধান থেকে চায়। আমি সরকারের কথাই এই কারণেই বলছি, যেহেতু আই মিন আলটিমেটলি সরকারের কাছ থেকে কিন্তু কোর্টের মাধ্যমে মানুষ যা পায় এটা সরকারকেই মানুষ ওইভাবে দেখে আর কি। আমি একটা সরলীকরণ করছি আর কি, যদি মানে সাধারণ মানুষের জন্য। সরকারের সাথে কোর্টকে মেলালে ঠিক হবে না, বিকজ আচ্ছা ঠিক আছে, কোর্টের কথাই যদি বলি, তৈরি হতে পারে, এটা কোর্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোর্টের কথাই যদি আমি বলি, ধরলাম কোর্ট, ঠিক আছে, আমি সরি, কোর্টের কথাই যদি বলি, তাহলে আপনি কি মনে করেন কিনা যে এই শামসুদ্দিন চৌধুরী মানিকের মাধ্যমে সমাধানের দিকে যেতে পারে? অবশ্যই যেতে পারে, যদি এরকম কোনো ইনভেস্টর পাওয়া যায় যিনি কিনা এই কোম্পানিতে ইনভেস্ট করে বর্তমানে যে মানে কোম্পানির ডেফিসিট আছে এবং ফিউচার ওয়ার্কিং ক্যাপিটাল দুটোকে মিলিয়ে যদি এখানে এক নাম্বার, মানে রাসেল সাহেব স্টিল হ্যাজ টু বি ইনসাইড দ্য বার। নো, রাসেল বারে কি থাকবে কি থাকবে না সেটার সাথে কোম্পানির ইনভেস্টমেন্টের সাথে সরাসরি সম্পর্ক নাই, বিকজ দুটো আলাদা। রাসেলের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন, আপনি দেখেন যারা যারা মামলা করেছেন তারা যদি মামলা প্রত্যাহার করে তাহলে সরকার ইচ্ছা করলেও, কোর্ট ইচ্ছা করলেও রাসেলকে জেলে রাখা যাবে না। প্রশ্নটা হচ্ছে যে রাসেল কেন জেলে? কারণ রাসেল জেলে কারণ রাসেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। এখন এই প্রতারণার মামলা শুরু না হওয়া পর্যন্ত কোর্ট যদি মনে করে যে রাসেলকে বেল দিবে না, রাসেল বেল পাবে না। কিন্তু কোর্ট যদি মনে করে যে না, এই প্রতারণাটা নিষ্পত্তি হওয়ার জন্য হইতে হলে ওনাকে বেল দিতে হবে, কিংবা কোম্পানিটাকে যদি সেভ করতে হয় এবং যারা অভিযোগ আছে তাদের যে রেমেডি আছে সেই রেমেডিটা যদি রিড্রেস করতে হয় তাহলে তাকে বেল দেওয়া হচ্ছে, তাহলে সেটা অবশ্যই কোর্টে বেল দিবে। বাট প্রশ্নটা হচ্ছে যে যখন আপনি একটা অপরাধ করেছেন, সে অপরাধের জন্য আপনার শাস্তি কিংবা অপরাধের অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, সে অপরাধের নিষ্পত্তিটা কিভাবে হবে? এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিরই বেল পাওয়ার অধিকার আছে, কারণ আমাদের সংবিধানে বলা আছে যে আপনি যদি কাউকে, এভাবে কি হওয়ার সম্ভাবনা আছে? তানজিব ভাই যেভাবে নিজুম মজুমদার আজকে বললো, যেভাবে ট্রিট করা হয়েছে, পাশাপাশি আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার জাস্ট, আমি কারণ হলো আমি নিজেও কিন্তু এই ইভ্যালির যে ব্যবসায়িক মডেল এসওপি ছিল তাদের, যে এটা নিয়ে আমি শুরুতে আমিও বিপক্ষ ছিলাম, কিন্তু বর্তমানে আমার কাছে মনে হয়েছে প্রায় 60 লক্ষ মানুষের মতো সেখানে, 40 লক্ষর মতো সম্পৃক্ত, সেখানে আপনার 50 লক্ষর মতো কেউ কোনো অভিযোগ করেনি এবং কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত হয়ে তাদের জীবন নির্বাহ করছে এই ইয়ার মাধ্যমে, এই ভ্যালির মাধ্যমে। শুধুমাত্র কয়েকজন 5,000 10,000-এর যদি ধরি, এদের কারণে কি 40 লক্ষকে আপনি কোনোভাবে সাপ্রেস করার সুযোগ রয়েছে কিনা? দেখেন, 40 লক্ষ যে গ্রাহকের কথা আপনি বলছেন, ইভ্যালির কিংবা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যদি আপনি ই কমার্সকে মিলাতে চান, ই কমার্সের প্ল্যাটফর্মটা কি? ই কমার্সের যারা গ্রাহক আছে, আমাজনের কাছ থেকে আপনি কি কিনেন? আমাজনে যদি আপনি জিনিস কিনেন, কনজিউমার হিসেবে কিনবেন। এখন আপনি যদি আমাজন যদি 10 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করে, তাহলে আমাজন অ্যাজ লং এজ আমাজন তার প্রফিট থেকে দিচ্ছে কিংবা তার ইনভেস্টমেন্ট থেকে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাজনের যদি এই অর্থের সংস্থান না থাকে, সে যদি বর্তমান গ্রাহকদের, নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুরাতন গ্রাহকদেরকে কন্টিনিউয়াসলি দিতে থাকে, ওইখানেই হচ্ছে আপনার গ্যাপের সিচুয়েশনটা। যদি ওই সময়ের মধ্যে ইনভেস্টমেন্ট না আসে তাহলে আপনি কখনো সাস্টেনেবল ব্যবসা করতে পারবেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে যারা 40 লক্ষ গ্রাহক থাকে, আপনি যখন অ্যাকুইজিশন মডেলে যান, অ্যাকুইজিশনের মানেটা কি দাঁড়ায়? অ্যাকুইজিশন মানে দাঁড়ায় যে সেটা হচ্ছে যে ইউ উইল ক্রিয়েট এ লয়াল কাস্টমার বেস, যারা আপনার ডিসকাউন্টটাকে আপনার ব্যবসায়িক মডেল হিসেবে তৈরি করে নিয়েছে, তাহলে সেটা ইজ নট এট অল সাস্টেনেবল। কারণ আপনি যদি দেখেন যে এরা যদি কালকে যদি আপনি ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দেন, তাহলে কি আপনার এই 40 লক্ষ গ্রাহক তার প্রতিদিন জিনিস কিনতে থাকবে? আপনি তো ফ্রিজ বিক্রি করতেছেন, আপনি ফ্রিজের হোলসেলার না। ই কমার্সের মাধ্যমে আপনি 40 লক্ষ গ্রাহকের মধ্যে প্রায় কয়েক লক্ষ আছে যারা ভেন্ডার্স, তারা তো, তাদের কোনো অভিযোগ নাই। ভেন্ডার্সদের কথা বলি, হ্যাঁ, আপনি ভেন্ডরদের অভিযোগ আছে কি নাই সেটা আপনি এখন যদি খবর নিয়ে দেখেন ভেন্ডরদের মধ্যে, তখন আপনি দেখতে পাবেন যে যেসব ভেন্ডর তাকে বকেয়া দিয়েছে, হ্যাঁ, এবং এই ডিজাস্টারের মধ্যে একটা পারসেপশন হয়ে গেছে যে, যেটা চিস্তি সাহেব বললেন যে ই কমার্স মানেই হলো প্রতারক। এই অবস্থাতে কি, যেটা ব্যারিস্টার নিজুম মজুমদারের অভিযোগ, সঠিক বিচার পাওয়ার কোনো সুযোগ থাকবে? পারসেপশন থেকে বিচার দেয়, যেটা পারসেপশন থেকে যদি বিচার হয় তাহলে অবশ্যই সেটা সঠিক বিচার হবে না। বিচারটা অবশ্যই করতে হবে তার অভিযোগের ভিত্তিতে। আমি একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে আপনার পারসেপশনটা কিন্তু মিডিয়ার মাধ্যমে হয়েছে, মিডিয়ার সাথে আপনার এভিডেন্সের কোনো সম্পর্ক নাই। যদি ওনারা প্রমাণ করতে পারেন যে অভিযোগটা করা হয়েছে যে তাকে সে প্রতারণা করেছে। আপনি একটা জিনিস দেখেন যে আপনারা বলছেন যে 40,000 50,000 গ্রাহকের অভিযোগ আছে, মামলা হয়েছে কয়টা? যে কয়টা মামলা হয়েছে সেই কয়টা মামলাতে যদি
রাসেল সাহেব ডিফেন্ড করতে পারেন যে তিনি প্রতারণা করেন নাই, তাহলে কোর্টের সাধ্য নাই তাকে শাস্তি দেয়। তো এখন প্রশ্নটা হচ্ছে তারপর কোর্টের সাধ্য আছে কি নাই এটা আমরা কিছুটা অনুমান করতে পারছি। নিজুম মজুমদার কিন্তু বলছে তার কথা শুনছিল না, সেটা যদিও কোর্টের প্রতি সম্মান রেখেই বলছি। হয়তো আমরা ভুল হয়তো হতেও পারে, আমাদের ভুল হতেও পারে। আমরা তানজিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল আমাদের যে আপনার কাছে আসছি। তবে নিজুম মজুমদার আপনি নিজুম ভাই আপনি খুব কম কথা বলেছেন আজকে। আপনার কাছে আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য সবার কাছে এসে আজকে অনুষ্ঠান শেষ করবো প্লিজ। অনেক ইন্টারেস্টিং আলোচনা চলছে। আমার কাছে মনে হচ্ছে তানজিব ভাইকে আমরা কোর্টে দাঁড় করিয়েছি। আসলে তানজিব ভাই শুধুমাত্র নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে। সাগর ভাই, আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে তানজিব ভাই বারবার যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি এটাকে পঞ্জি স্কিম বলছে, ইনভেস্টর বলেছে যে একজনের টাকা দিয়ে আরেকজনকে দেওয়া হয়। আমি সরি টু সে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তানজিব ভাই ই কমার্সের যে পুরো সেটআপ, ই কমার্স কিভাবে কাজ করে এবং সুনির্দিষ্টভাবে ইভ্যালি কিভাবে কাজ করেছে এই সম্পর্কে ওনার খুব একটা ভালো ধারণা বা গভীর কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। আমি এই ক্ষেত্রে এই যে বারবার প্রতারণার কথা বলা হচ্ছে, আমি খুবই আইনি ভাবে যদি এটার উত্তর দিতে যাই, আমাদের 34 DLR এ একটা কথা খুব ক্লিয়ারলি বলা হচ্ছে। 34 DLR এ আপনার আব্দুর রহিম ভার্সেস আপনার বেগম এ মুর্শেদ একটা কেস আমার সামনে আছে এই মুহূর্তে। সেখানে খুবই ক্লিয়ারলি 323 নম্বর পেজে বলা হয়েছে, as soon as the money were paid to the petitioner, the monies become his money and the only liability of the petitioner was to deliver the contracted good to the complainant within the stipulated period. এখানে এই যে বারবার বলা হচ্ছে যে উনার টাকা, এখানে তো আসলে প্রতারণাটা কখন হয়? যখন আমরা যেসব প্রতারণার অভিযোগ করেছি যে তার সাথে একটা ট্রাস্টের সম্পর্ক ছিল, আস্থার সম্পর্কের একটা জায়গা আছে, এই পুরো জায়গাটা তো তা হয়নি। এখানে আদালত বলে দিয়েছে, আদালতের যে প্রেসিডেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে যখনই একজন ক্রেতা এই টাকাটা দিয়েছে সেই টাকাটা কিন্তু আপনার ইভ্যালিড হয়েছে। ইভ্যালি এখন যদি পণ্যটা ডেলিভারি দিতে পারে তাহলে গুড, যদি না দিতে পারে সেটা কিন্তু আসলে ক্রিমিনাল লায়াবিলিটিতেও পড়ে না, এটা একটা কন্ট্রাকচুয়াল এবং একটা সিভিল লায়াবিলিটির মধ্যে পড়ে। আমরা আসলে কোনটা ক্রিমিনাল লায়াবিলিটি আর কোনটা সিভিল লায়াবিলিটি সেটা গুলিয়ে ফেলছি এবং সেটা গুলিয়ে বারবার আমরা ইভ্যালিকে আমরা এই পঞ্জি স্কিম বলছি। আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে পঞ্জি স্কিমের যে ইনভেস্টর যে আইডিয়া, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। এই যে বলা হচ্ছে যে যদি এটার ব্র্যান্ড ভ্যালু থাকবে কিনা, যে যদি আজকে ডিসকাউন্টে না দেয়, এই যে এতগুলো লোক এখানে সমবেত হয়েছে, এই যে পুরো একটা রিসেল সেলিং গ্রুপ এখানে হয়েছে, এই জিনিসটা আমরা যদি কি বলবো কনসিডারেশনে নেই যে একটা মার্কেট প্লেস তৈরি হয়েছে। অ্যামাজনের যদি আপনি বিজনেস স্ট্রাকচার দেখেন, আলিবাবার যদি বিজনেস স্ট্রাকচারটা দেখেন, এটা দীর্ঘদিনের ব্যবসার ফলে এই যে আস্থা তৈরি হয়েছে, এই আস্থা, তারপরে হচ্ছে কোয়ালিটি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ব্র্যান্ড ভ্যালুর সাথে অ্যাডেড। সুতরাং যখন বলা হচ্ছে যে এই আপনার যদি এটা ডিসকাউন্ট কমিয়ে দেওয়া হয়, যদি এটা পরবর্তী সময় সেম দামে না দেওয়া হতে পারে, তাহলে এটা সাস্টেনেবল না, এটা 40 সংখ্যক গ্রাহক থাকবে না, এটা ভুল ধারণা। এখানে অসংখ্য ভেন্ডর রয়েছে, এখানে একটা ক্রয় বিক্রয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এই ব্র্যান্ড ভ্যালুটাকে যদি আমি আসলে ক্যাপিটাল হিসেবে গণ্য না করি তাহলে আলটিমেটলি এটা একটা অন্যায়। এই পুরো ব্যবসাটা কিভাবে কেন করেছে ইভ্যালির কিন্তু এখানে একটা সেলিং প্রাইস, তাদের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু যুক্ত হয়েছে বলেই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনো ইনভেস্টর আছে অ্যাটলিস্ট 5টা কিউতে এই মুহূর্তে এখন পর্যন্ত। আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা কি চায়, তারা এখন এটাও চায় না কি মামলা হয়েছে না মামলা হয়েছে, তারা এটা কেয়ারও করে না। তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এই যে সিইও তার সাথে কথা বলতে চায়, তার সাথে বিভিন্ন ইস্যুস গুলো নিয়ে কথা বলতে চায়। আমি খুবই দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। তার মানে হচ্ছে এত ঘটনা ঘটার পরেও ইনভেস্টর ইজ রেডি। আপনি যত যাই বলেন না কেন, এটাকে পঞ্জি স্কিম বলছেন, এই বলছেন, ইনভেস্টর রেডি এবং ইনভেস্টর এই দেনা পরিশোধ করার জন্য রেডি। এবং এইটা আমি আসলে ইনভেস্টরদের অনেক কিছু নন ডিসক্লোজার ডকুমেন্টস এগুলো নিয়ে আসলে আমি ওইভাবে বলতে পারি না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমি বলছি ইনভেস্টর রেডি। যখন সিইও মুক্তি পাবেন, যখন আপনার চেয়ারম্যান মুক্তি পাবেন, তখনই এই আলোচনা সম্ভব। উনি কার সাথে আলোচনা করবেন? উনি তো প্রশাসকদের সাথে আলোচনা করবেন না, কারণ যারা প্রশাসক এটা আদালত নির্ধারণ করে দিয়েছেন। ইনভেস্টররা তাদের সাথে কথা বলবেন না, ইনভেস্টরদের নামও আপনারা এখন জানতে পারবেন না। তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ 5,100 কোটি টাকা তিনি অলরেডি পে করেছেন, তার কাছে যে টাকাটা এসছে 5,100 কোটি টাকা। এখানে গ্যাপের জায়গাটা খুবই সামান্য। আমি গ্যাপের জায়গাটা বাদ দিয়েই বলছি যে তিনি যদি প্রতারণা করতেন
তাহলে তিনি এই 5,100 কোটি টাকা কিভাবে দিলেন? আর তিনি গ্রেফতার হওয়ার লাস্টের 3 মাস পর্যন্ত উনি 2.5 লক্ষ গ্রাহকের টাকা কিভাবে দিলেন? যদি একটা মানুষের ধান্দাই থাকে যে টাকা দিবে না, তাহলে তিনি পালিয়ে যেতে ছাপার আগে। তিনি এখন পর্যন্ত ব্যবসা করতে চান, এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট এটার জন্য রেডি। সুতরাং এই যে তানজিব ভাই যে কথাটা দেখেন, উনি একটা পারসেপশন ক্রিয়েট করবার জন্য সহায়তা করছেন, পঞ্জি স্কিম। তিনি ব্র্যান্ডিং করছেন যে ই কমার্স সাইট গুলো মূলত পঞ্জি স্কিম। ফলে এটাও কিন্তু একটা সাস্টেনেবল বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সের যে আপনার গ্রোথের ক্ষেত্রে এটা একটা অসম্ভব রকমের অন্তরায়, যে যারা ই কমার্স বোঝে না তারা ই কমার্সের মন্তব্য করে এবং এই জায়গাতে একটা বড় ধরনের অবস্টাকেল তৈরি করছেন। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে গাইডলাইনটা আছে, এই যে ই কমার্সের যে গাইডলাইনটা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে 3.1.15 বলা হচ্ছে যে মার্কেট প্লেসের স্বত্বাধিকারী তার তালিকাভুক্ত বিক্রেতার বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ 10 দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ডেলিভারি চার্জ কেটে রেখে। এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ইভ্যালি আপনার আমাদের কাছে রেকর্ড আছে, ইভ্যালি পণ্য ডেলিভারি করেছে জুলাই মাসে, আর আপনার এই যারা আটকে রেখেছে টাকা গেটওয়েতে তারা 3 মাস পরে ফোন দিয়ে হেলে দুলে বলছে আপনি কি আপনার পণ্য পাইছেন? আরে গ্রাহকের খায়া কাম আছে? আপনার ফোন বা রাত্রে 11টার সময়, 10টার সময়, 8টার সময় ফোন ধরবে, আপনি র্যান্ডম চেক করবেন, তার কাজ আছে। তার আপনি কনফার্মেশন দেখবেন। আপনি র্যান্ডম চেক করতে গিয়ে আপনি 3 মাস পরে ফোন দিবেন আর সেই টাকা আটকে ধরে রাখবেন, আর সেই টাকা আটকে ধরে রাখার কারণে এই কোম্পানি লসের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বেন, এবং সেই কারণে আপনি তার নামে মামলা দিবেন। তাহলে আপনি একটা মানুষকে ধরে বেঁধে, হাত পা বেঁধে তাকে বলতেছেন তুই এখন ইংলিশ চ্যানেল পাড়ি দে। এটা তো এক ধরনের অন্যায়। আর একটা কথা হচ্ছে যে আমার ই কমার্স কেন এটার জন্য সার্ভিস চার্জ দিবে? ই কমার্স যে সার্ভিস চার্জ দিবে এই টাকা কোত্থেকে আসে? এই টাকা কোত্থেকে আসবে? এই টাকা গ্রাহকের কাছ থেকে আসছে না। আপনি যখন নিয়ম করবেন এবং নিয়মটা করবেন ই কমার্সের সাথে শত্রুতা টাইপের, সেখানে আপনি চাচ্ছেন ই কমার্সের আপনার বিকাশ, এটা দুইটা কন্ট্রাডিক্টরি, এটা হয় না। এবং আপনি বারবার এই যে আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি একটু মিঠু ভাইয়ের কথা শুনতে চাই। মিঠু ভাই, আপনি সংক্ষিপ্ত আকারে যদি শেষ কথা বলেন। সাগর ভাই, আসলে আমরা এত কথা বলছি, আমার এখান থেকে উত্তরণের কথা কিন্তু আমরা বলছি না। আর প্রথমে নিজুম ভাই কিন্তু ভেরি পজিটিভ, উনি পজিটিভ কথাবার্তা বলছে। আর ব্যারিস্টার তানজিব সাহেবকে ওনাকে কি বলবো, উনি আসলে তো ওনার ভিতরে এত বেশি নেগেটিভিটি রিগার্ডিং ই কমার্স। আর উনি ই কমার্সের যে মডিউল সম্পর্কে বলতে চাচ্ছেন যে উনি, আমার তো মনে হয় না উনি ই কমার্স থেকে কোনোদিন কিছু শপিং করেছেন। আমরা যারা আপনি নিজেও জানেন, আমরা যখন অ্যামাজন থেকে কোনো কিছু পারচেস করি আমরা কিন্তু পেমেন্ট করি অ্যাজ পার শিপিং টাইম, কিন্তু তারা প্রোডাক্টটা ডেলিভারি করে। কিন্তু এটাকে উনি এমন ভাবে কমপ্লিকেটেড করছে, আসলে নাথিং টু সে। আমি তো আগেও বলেছি, ওনার এর আগে যতগুলো আমি বক্তব্য শুনেছি, উনি ই কমার্সকে পারলে সকাল বিকাল দুপুর রাত্রে রেফ করে। কেন করে আমি জানি না, এটা উনি ভালো বলতে পারবে। ওনার মতো লোক যদি থাকে ইন্ডাস্ট্রি কখনো কোনোদিন আগাতে পারবে না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ওনারা 2 মাসের মধ্যে একটা নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা এটার জন্য বসে আছি। যদি ভালো কোনো নীতিমালা হয়, ডেফিনেটলি চিস্তি সাহেব আসবে, আমিও ব্যবসাতে ফিরবো, রাসেল সাহেবও ফিরবে। এবং রাসেল সাহেবকে নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, আমার যেটা মনে হয়, আমি যেটা বুঝি, যদি ই ভ্যালিকে রান করতেই চাই তাহলে রাসেল সাহেবকে দিয়ে রান করাটা উচিত। কারণ রাসেল সাহেবের কিন্তু দেখেন, রাসেল সাহেবের যদি এত খারাপ হতো, আজকে মানববন্ধন হতো না, রাস্তায় লোকজন রাসেল সাহেবের পক্ষে কথা বলতো না। ডেফিনেটলি রাসেল সাহেব কিন্তু ডেলিভারি করেছে। রাসেল সাহেবই কিন্তু ভালো জানে হাউ টু রান দ্য ই ভ্যালি বিজনেস। তো আমার মনে হয় যে আজকে যে বিচারপতি সাহেবকে যে অ্যাসাইন করা হয়েছে, আমি এটার সাথে আমি একটুখানি দ্বিমত। রাসেল সাহেবের জন্য মানববন্ধন করছে, কিন্তু আপনাদের জন্য মানববন্ধন করছে না কেন? আমাদের তো রাসেল সাহেবের মতো ওই ধরনের প্রবলেম তো আমরা ক্রিয়েট করিনি। আমি যদি ভিতরে থাকতাম তো আমার বিরুদ্ধে মানববন্ধন করতো। আমি বলতেছি, আজকে দেখেন, আমি মূল কথায় যদি আসতে চাই, তানজিব সাহেব এই ধরনের কথা কখনো কোনোদিন বলেনি। আজকে দেখেন গেটওয়ে গুলিতে টাকা আটকে আছে। আমার তো এত কিচ্ছা কাহিনীর দরকার নাই। 7 দিনের মধ্যে গেটওয়ে গুলি টাকা ছেড়ে দিবে। সমস্ত কাস্টমারদের কাছে আমরা সমস্ত রিফান্ড করে দিতে চাই। আমার যে গেটওয়েতে টাকা আছে আমি চাই না, আমি যদি ডেলিভারি করে থাকি আমাকে সেই টাকাগুলি ডিসবার্স করা হোক,
আমি বাকি রিফান্ড গুলি স্মুথলি করতে চাই। কিউকমের যে টাকা আছে, আলিশের যে টাকা আছে, যে সমস্ত কোম্পানির গেটওয়ে গুলিতে টাকা আছে, আমরা কিন্তু কেউ টাকা চাচ্ছি না। আমরা যে আজকে মানববন্ধন হচ্ছে, আজকে যে এসক্রু অ্যাকাউন্টের পক্ষে বিপক্ষে কথা বলা হচ্ছে, এই জিনিসটা কেন সলভ হচ্ছে না সাগর ভাই? কেন এটাকে লেন্দি করা হচ্ছে? কেন এটাকে কমপ্লিকেটেড করা হচ্ছে? আজকে গেটওয়ে গুলির বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না? আজকে গেটওয়ে গুলি দেখেন, বাংলাদেশ ব্যাংকের পিওএস লাইসেন্স তারা নিয়ে ব্যবসা করছে। আজকে বাংলাদেশে ফরেন ব্যাংকগুলি বিলিয়ন ডলারে বিজনেস করছে 1.5 রেট অফ ইন্টারেস্টে, অথচ গেটওয়ে গুলি 2.5% টিডিআর নিত, 2.5 থেকে 3% তারা সার্ভিস চার্জ, 100 কোটি টাকার ট্রানজেকশন হলে 2.5 কোটি টাকা তারা কেটে নিত। আজকে সেটাতেও আমাদের কোনো সমস্যা নেই। আজকে এসক্রু অ্যাকাউন্টের কারণে তারা একটা রেফারেন্স হিসাবে আজকে মাসের পর মাস তারা টাকাগুলি আটকে রেখেছে। এর কারণে কি হয়েছে? গোটা ইন্ডাস্ট্রি কলাপস করেছে। আজকে এসক্রু অ্যাকাউন্টটা কে করলো, কারা ইম্পোজ করলো, এগুলি নিয়ে কিন্তু কথা হচ্ছে না। আজকে যে টোটাল ব্যবসাটা আজকে যে একটা ধ্বংসের পথে দাঁড়িয়েছে, এটার দায়ভার কিন্তু যারা এর পিছনে ছিল তারা কিন্তু এড়াতে পারে না। আজকে তানজিব সাহেব দারাজের কথা বলে, আজকে বাংলাদেশের সমস্ত লোকাল স্টার্টআপ গুলি বন্ধ হয়ে যাক, আপনাদের মতো নব্য রাজাকার লোকজন বিদেশি কোম্পানির পক্ষে কনসালটেন্সি করবে টাকা না দেবে। না 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 আমি আমি শেষ করতে না 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 আমি এটা অ্যালাউ করছি না। নো নো আপনি অন্যভাবে অন্য ভাষায় কথা বলাটা কোনোভাবে অ্যালাউড করতে পারবেন না। আমি সরি, কথা বলছি না সাগর ভাই, আমি রিয়ালিটির কথা বলছি। উনি একজন ব্যারিস্টার, রিয়ালিটি ওটা কোনোভাবে রিয়ালিটি না। উনি কোনো একটা, উনি এমন না যে ই ক্যাবের অংশীদার, উনি এমন না যে কোনো একটা দারাজের অংশীদার, উনি কোনোভাবে উনি ওনার জায়গা থেকে সাধারণ নাগরিক হিসেবে মন্তব্য করতে পারেন। পক্ষে সবসময় কথা বলে, উনি লোকাল স্টার্টআপের পক্ষে কথা বলে না। কিন্তু উনি তো দারাজের অংশীদারই নন। কেন বলেন? কারণ উনি ওনার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত দারাজের বিরুদ্ধে কেউ বলেনি, আপনাদের বিরুদ্ধে বলে। কেন মনে হবে? ওনার মতো লোকজন তো রিয়ালিটি আমি ফেস করি, আমাকে একটু বলতে দেন। ওনার মতো লোকের কাছ থেকে আমরা পজিটিভ কিছু আশা করি, উনি পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য কথা বলবে, সেটা যুক্তি দিয়ে বলতে পারেন, কিন্তু ওই ধরনের কোনো অশব্দ উচ্চারণ আজকে একটা ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, একটি অপার সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির জন্য সবার কপারেশন দরকার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো এটার বিপক্ষে কথা বলছে না, উনি তো এটার পক্ষে। ওনারা তো নতুন আইন প্রণয়ন করছেন, আমরা সেই আইনের জন্য ওয়েট করছি। ওনার মতো লোক কিভাবে এটাকে পুঞ্জি স্কিম বলে? ওনার মতো লোকগুলো নেগেটিভিটি কেন বলবে, কি জন্য বলবে? আমার প্রশ্নটা হচ্ছে এখানে, উনি কি পজিটিভ কথা বলতে পারে না? উনি কি এটা নিয়ে পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে না? আজকে যে প্রবলেমগুলি সৃষ্টি হয়েছে সেই প্রবলেম সলিউশনের কথা উনি বলতে পারেন না? উনি তো আইন পেশার লোক, আইন প্রক্রিয়া তো অনেক সমস্যা আছে, সেগুলি নিয়ে তো কথা বলে না। উনি ই কমার্স নিয়ে অলওয়েজ নেগেটিভিটি কথা বলে। এর আগে যতগুলো আমি প্রোগ্রাম ওনার শুনেছি, ওনার ভিতরে কোনো পজিটিভ কথাই বলিনি। উনি তো আমার শত্রু না, তর্কের ক্ষেত্রে তর্ক, যুক্তির ক্ষেত্রে যুক্তি কথা বলতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। 2 মিনিট টাইম দিবেন? না 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 1 মিনিট নিব, 1 মিনিট হ্যাঁ 1 মিনিট। আজকে আমি যেটা বলতে চাই, দেখেন যে প্রবলেমটা রেজ হয়েছে সেটা হচ্ছে যে আজকে বিভিন্ন কোম্পানির যে গেটওয়ে গুলিতে টাকাগুলি আটকে আছে, আজকে অনেক হাজার হাজার লোক মানববন্ধন করছে। আমি মনে করি ইমিডিয়েটলি গেটওয়ে থেকে সমস্ত টাকা রিফান্ড করে দেওয়া হোক, কাস্টমারদের কাছে টাকাগুলি চলে যায়। অ্যাটলিস্ট 50% কাস্টমার তো অ্যাটলিস্ট প্রবলেম তো সলভ হলো। আর যে 50% যে প্রবলেমগুলি আছে, আমার মনে হয় এগুলি স্টেপ বাই স্টেপ সলভ হবে। আমরা দেখছি, আমরা দেখতে চাই সরকার কি নীতিমালা প্রণয়ন করেন। আজকে দেখেন ই কমার্স, হোয়াট ইজ ই কমার্স, এটা অনেকেই বুঝে না। ই কমার্সের একটা সম্ভাবনা আছে, সারা পৃথিবীতে ই কমার্স ডে বাই ডে গ্রোয়িং আপ, পপুলারিট হচ্ছে, তাই ধারাবাহিকতা বাংলাদেশে একটা বিশাল একটা অপরচুনিটি আছে। এই অপরচুনিটিকে আমরা কাজে লাগাতে চাই। আমরা যারা ই কমার্সে এসেছিলাম, আমরা কিন্তু গুড ইন্টেনশন নিয়ে এসেছিলাম। আমরা একটা মার্কেট প্লেস তৈরি করতে চেয়েছিলাম, যাতে বাংলাদেশে যারা মহিলা এন্টারপ্রেনিয়ার আছে, ইয়াং এন্টারপ্রেনিয়ার আছে, দে উইল কাম, তারা একটা আমব্রেলা নিচে আসবে, তাদেরকে একটা মার্কেট প্লেস তৈরি করে দিতে চেয়েছিলাম। সেই সময়, সেই সুযোগ, সেই কপারেশন কিন্তু আমরা পাইনি। আজকে দেখেন, আজকে আমাদেরকে বেঁধে আজকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হলো। আজকে দেখেন, আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আমাকে একটু সময় দেন। আইসিটি মিনিস্টার পলক সাহেব, আমি পজিটিভ। পলক সাহেবের বলার পরে তাহলে পলক সাহেবের কথা কেন বাস্তবায়ন এখন হচ্ছে না? সেটা পলক সাহেব এত পাওয়ারফুল, পলক সাহেব যদি ঠিকই আপনাদের পক্ষে কথা বলা হয়ে থাকে, উনি তো এই রিলেভেন্ট একজন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তা আপনি কি মনে করেন না যে ওনার কথা কতটুকু আসলে ওখানে বাস্তবায়ন, কতটুকু মন থেকে চাচ্ছেন, কতটুকু বাইরে থেকে চাচ্ছেন, সেখানে তো সম্পর্ক রয়েই যায়। উনি যদি চাইতেন তাহলে অনেক কিছু সমাধান হতো, কেন হচ্ছে না? প্রশ্ন থাকতেই পারে যে আমি
দেখেন আমি একটু বলি, ভাই হচ্ছে আমি না কি কেন, এখন এই যে তানজিব বলতে সাহেবের পারবো? মতো লোক আছে, তানজিব ভাই আপনার কাছে গিয়ে আমি শেষ করব, কারণ সবাই প্রশ্ন আপনাকেই করছে যা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে গিয়ে শেষ করব, তার মানে চিফ তানজিব ভাইয়ের কথা সাহেবের শুনে। মতো লোকেরা যদি থাকে এই ইন্ডাস্ট্রি কখনো কোনোদিন আগাবে না ভাই। না, তানজিব ভাই তো কোনো দায়িত্ব নিয়ে নাই। তানজিব ভাই সাধারণ না, একজন উনি তো আইনজীবী সমালোচনা হিসেবে করে, উনি আসলেই তো সমালোচনা সমালোচনা করে, সমালোচনা যেটা করার মতো ওনার দৃষ্টিভঙ্গির আলোকে করবে, আপনি সেটা যুক্তি দিয়ে বলে দেন যে ওনার ওই সমালোচনাটা সঠিক নয়, সেটা আপনার কাছে এভিডেন্সিয়াল কোনো যদি যুক্তি থাকতে বলবেন। ওনার যদি কিন্তু এতটুকু এখানে একটা সেলফ মোরাল, রেসপেক্ট থাকে, এখানে একটা ওনার যদি এতটুকু এখানে আমরা সেটাই বোঝানোর চেষ্টা করছি। ডেফিনেটলি তানজিব ভাই যদি কনভিন্সড হন আপনাদের যুক্তিতে, তানজিব ভাই বলবেন। এখানে একটা না 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 সাগর ভাই, আমি এখানে একটা কথা বলতে চাই। সাগর ভাই, আমি এখানে একটা কথা বলবো মিঠু ভাই। না না, সমালোচনা ইজ ওয়েলকাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা মোরাল অব্লিগেশন থেকে যায়। আমি কি আদৌ ব্যবসাটা বুঝি কিনা, আমি কি আদৌ এই সমস্যাগুলো বুঝি কিনা, আমি কি আদৌ এই কাঠামো বুঝি কিনা, তারপরে তো সমালোচনা। আমার মনে হলো যে এটা আমি সমালোচনা করব। হ্যাঁ ঠিক আছে সাগর ভাই আমি একটু বলি। নিজুম ভাই আপনার কথা শোনা যায় না, আমি চিশতি ভাইয়ের কথা শুনে কালকে থেকে সমালোচনা। জি, চিশতি ভাইয়ের কথা শুনে আমি তানজিব ভাইয়ের কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। জি, আমি আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার ওখানে হয়তো কোনো সমস্যা আছে। জি, আর কোন আপনার নেটওয়ার্কের সমস্যা আছে নিজুম ভাই কথা শোনা আমার কাছে মনে হয় সমস্যা জিনিসগুলো খুবই জরুরি। জি নিজুম ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। চিশতি ভাই আপনার কথা শুনে মিঠু সাহেবের সাথে আমি প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট প্লিজ। মানে আমি ওইভাবে কারো পার্সোনাল কোনো জায়গায় আমি, মিঠু ভাই ডোন্ট গেট মি রং অন ইট, আমি কারো পক্ষেও না বিপক্ষে, আমিও সাফার করছি, আপনিও সাফার করছেন, আমরা সবাই সাফারার। ই কমার্স পুরোপুরি সাফার করছি এই মুহূর্তে। তানজিব সাহেব যেসব কথা বলেন লিগাল সাইড থেকে, হয়তো হি ইজ ভেরি মাচ কারেক্ট। আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিজ অল ওপিনিয়ন, আমি শুধু একটা জায়গায় বলবো, আমরা প্রত্যেকে যেন পজিটিভ অ্যাটিটিউড দেখাই, একটা জিনিসকে সলিউশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ পজিটিভনেস ছাড়া সলিউশন কোনোদিনও সম্ভব না। এই যে ই কমার্স যে অবস্থান আমরা দাঁড়িয়েছি আজকে, এটা মিডিয়া ট্রলের জন্য 80% আর 20% আমাদের বিভিন্ন লোকের জন্য। 80% হচ্ছে দায়ী হচ্ছে মিডিয়া। আমি সরি সাগর ভাই, আমি কোন মিডিয়াকে, কিন্তু মিডিয়াতে যেসব মিডিয়াকে দায়ী করছেন, ওদের স্ক্রলিং এর মধ্যে সবচেয়ে বেশি আপনাদের বিজ্ঞাপন ছিল। না বিজ্ঞাপন তো শুনেন, একটা যে কন্ট্রাকচুয়াল, আমার 3 মাসের কন্ট্রাক্ট একজনের সাথে, সে করেই যাচ্ছে। কারণ সেই সব মিডিয়ারাই তো উল্টাপাল্টা আমার বিরুদ্ধে বলতেছে, কারণ কিছু করার তো নাই, ওরা আমারটা খাচ্ছে, আমারটাই বলছে। দিস ইজ দ্য ওয়ে। অ্যাকচুয়ালি এগুলি তো প্রফেশনাল একটা জিনিস, আর ব্যক্তিগত ব্যাপার অন্য জিনিস। আপনি যদি ব্যক্তিগতভাবে ডিসাইডেড যে আপনি আমাকে অ্যাটাক করবেনই, তাহলে আমি আপনাকে কিছুই করতে পারবো না। আমি যে জায়গায় বলতে চাচ্ছি, আমাদের সমাধানের দিকে আগাতে হবে। আমরা একটা ভালো জায়গায় আছি, ভালো ব্যবসায় আছি, এই ব্যবসাটা খারাপ না। আমরা হয়তো বিভিন্ন ধরনের পলিসির জন্য বিভিন্নভাবে বিভিন্ন অপিনিয়ন চলে আসে। তানজিব ভাই যেমন বলতেছে, ওনার অপিনিয়ন হি ইজ কারেক্ট, এক্সট্রিমলি কারেক্ট। আমি কোনো পাম্প করতে মারছি না বা তালারি করছি না এখানটায়। উনি ওনার অপিনিয়ন লিগালি বলছেন। আমি যেখানে বলতে চেষ্টা করছি বাস্তব, বাই বুক কোনো কিছু সম্ভব না পৃথিবীতে। বাই বুক যদি ফলো করতাম, আমরা বিল গেটস একটাই হতো, 1000টা হতো, সরি একটা হতো না। বিল গেটস কিন্তু একজনই, হি ইজ নট ফ্রম বাই বুক। শেয়ার করব প্লিজ, তবে একটা মিনিট শেয়ার করি। আপনি যে তানজিব সাহেবকে যে আপনি বলছেন হি ইজ রাইট, আমি আই ডোন্ট থিংক সো, আই এম নট এগ্রি উইথ ইউ। না ঠিক আছে আপনি তো এগ্রি করেননি, যেমন ওনাকে বলতে দেন। মিঠু ভাই না, আপনি যেমন এগ্রি করেন না, ওনার এগ্রি করার যথেষ্ট 100% রাইট আছে। প্লিজ আমি আপনার কাছে আসবো পরে, সুযোগ সময় হলে আসবো। মিঠু ভাই প্লিজ, লেট চিশতি ভাই টক, জাস্ট আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, প্লিজ মিঠু ভাই। উনি যদি ই কমার্সের পক্ষে না বলে ই কমার্সের উপকার হয়ে থাকে, সেটা না বলাটাই বেটার না? আর যদি উনি ভালো কথা বলে আমার যদি ক্ষতি হয়ে যায়, হুইচ ইজ গুড। না উনি তো অলওয়েজ নেগেটিভ কথা বলে। না অলওয়েজ নেগেটিভ, প্লিজ ঠিক আছে, উনি কোনটা বলবে, আমি তো বলতে পারি না, ডিসাইড করতে পারি না। প্লিজ মিঠু ভাই, উনি ওনার ওপিনিয়ন দিতে পারেন, আমি আমার, আপনি আপনার। আমরা যে পলিসিটা অ্যাডপ্ট করছি ওটা যদি জাস্টিফাই করতে পারি তানজিব সাহেব কিংবা যে কোনো লোকের সামনে, আমি যে সাবস্ক্রাইবার লেভেল ক্রিয়েট করার জন্য আমি অ্যাকুইজিশনের জন্য বার্ন করেছি, এটা যদি আমি জাস্টিফাই করতে পারি, ওনার তো আর কিছু বলার থাকবে না। দ্যাট হি ইজ কারেক্ট ইন দ্যাট পার্সপেক্টিভ। আমি ওটাই বলছি। আর বাকিটা দেখেন, আমাদের প্রত্যেকটা ই কমার্সের ব্যাপারে যেটা আসতেছে, যেমন রাসেল সাহেবের নিয়ে কথা উঠছে, ওনার 3 থেকে 4 হাজার কোটি টাকা 5 হাজার কোটি টাকা অনেক কিছু করে ফেলছে। একটা কথা তানজিব ভাই, একজন আইনজ্ঞ বলেছেন যে টাকাটা যখন আমার অ্যাকাউন্টে আসতেছে, দ্যাটস মি, আমি কিভাবে টাকাটা ইউজ করব। এখন টাকাটা যখন এটা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, ওইটা কিভাবে ইউজ করেছি সেটা জাস্টিফাই করার দায়িত্ব আমার। এখন ওইটা জাস্টিফাই করার আগে যদি সবাই জাজমেন্টাল হয়ে যায়,
যে আমি পুঁজি স্কিম করছি, এটা ঠিক না। এই জায়গাটা আপনি অ্যাটলিস্ট আমাদের সাথে একমত হবেন যে আমি টাকাটা কিভাবে ইউজ করছি এটা যদি আমি জাস্টিফাই করতে পারি, তাহলে জাজমেন্টাল হওয়ার আগে আমাদের একটা ভাবা উচিত এই কমেন্টটা এই লোকটার জন্য কি ক্ষতি হতে পারে। আমার কি ক্ষতি হয়েছে শুনেন, আমি এই আসার পর আমি বাংলাদেশ ফেরার আগে আমার একটা যে কোনো একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমার একটা লোন অ্যাপ্রুভ হয়েছে। আমি ওই টাকাটা গিয়ে ই কমার্সে দেওয়ার জন্য প্রিপারেশন নিছিলাম। আমি যাওয়ার প্লেনে উঠার আগেই আমার নামে এই কেস, এই 3 দিন পরে ওটা ক্যান্সেল হয়ে গেল। এই যে আমাদের ক্ষতিগুলি হচ্ছে, এই পর্যায়ক্রমে ক্ষতি করতে করতে আমাদের এখন প্রত্যেকটা ব্যবসায় প্রায় 300 লোক বেকার হয়ে পড়ছে। 300 লোকের কোনো বেতন দিতে পারছি না আমি। আমার অ্যাকাউন্টগুলি সব ব্লক, 14টা অ্যাকাউন্ট ব্লক। আপনি কি আমাকে এই জায়গায় বলতে পারেন আইনের কোন জায়গায় লেখা আছে আমার একটা অর্গানাইজেশন সমস্যা করলে আমার প্রত্যেকটা অর্গানাইজেশন সাফার করবে এটার জন্য? এটা একটা। এখন আপনাদের সবার যদি প্রশ্ন শেষ হয়, না একটু শেষ করি। শেষ কথা জি চিস্তি ভাই, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি তানজিব ভাইকে এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের কথা। আমাদেরকে চরিত্র হরণ করেছেন আপনারা, আমাদেরকে যে উনি বছর প্রতিনিয়ত র্যাপ করে যাচ্ছেন, এইবার আর অনেকবার অনেক কিছু করেছেন, এবার আমাদেরকে হেল্প করেন। গভর্নমেন্ট আমাদের কাছ থেকে শেয়ার স্টেক নিয়ে নিক 20 to 30%। আমরা যারা পারবো তাদেরকে সহায়তা করেন 6 মাসের জন্য। 6 মাসের জন্য সহায়তা করেন। আমরা বিদেশি ইনভেস্টমেন্ট যদি এনে দিতে না পারি, তানজিব ভাই যা বলবে, গভর্নমেন্ট যা বলবে আমি তা মেনে নেব। আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে একটা পার্সেন্টেজ নিয়ে হোল্ড করতে হবে। আমাদেরকে যদি হোল্ড না করেন, আমাদের চরিত্র বলতে কিছু নাই এখন। জি ঠিক আছে, পজিটিভ একটা সুন্দর অ্যাপিল করেছেন অ্যান্ড যে কনসার্ন করেছেন যে জাজমেন্টাল ইজ গোয়িং টু বি ডিসমেন্টাল, এটা থেকে রেমেডি কি? আমি আপনার যে অভিযোগগুলো করা হয়েছে, প্রথমে মিঠু সাহেবের প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করছি। হ্যাঁ, উনি যেভাবে গালাগালিগুলা করলেন, এটাতে ওনার নিজস্ব যে অবস্থান সেটা প্রকাশ পায়, যে দ্য কাইন্ড অফ পারসন দ্যাট হি ইজ। সো এখানে নিজুম মজুমদার একটা কথা বলেছেন, 34 DLR যে রেফারেন্সটা দিয়েছেন, এই রেফারেন্স সম্পর্কে আমি সম্যক অবগত, এবং আমি এখনো বলছি যে বিজনেস মডেলে তারা বিজনেসটা শুরু করেছে, দ্যাট ইজ নাথিং বাট পঞ্জি স্কিম। এখন আমি যদি মনে করি যে জাস্টিফাই করতে পারি যে ওয়াই ইট ইজ পঞ্জি স্কিম, তাহলে সেটা আমার মত হিসেবে আপনি ইউ ক্যান অলওয়েজ ডিসএগ্রি, বাট সেই কারণে আপনি বলতে পারেন না আমি আরেকজনকে রেপ করছি কিংবা রেপের অভিযোগ আনতে পারেন না। হ্যাঁ, সেটা হচ্ছে মিঠু ভাই প্লিজ ওনাকে বলতে দেন, আপনি উনি কোনো কথা বলেন। আমার মনে হয় মডারেটর হিসেবে আপনারও দায়িত্ব আছে কিন্তু এই ধরনের সিচুয়েশন। না ঠিক আছে প্লিজ আই এম ট্রাইং, প্লিজ আপনি। আপনার যদি মানুষের যদি সেলফ রেসপেক্ট না থাকে আসলে, তাহলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে they never gain the sense of actually propriety. So these are the people that we are actually talking about. Most important part যে কথাটা আমি বলার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেসের মডেল দাঁড় করছেন, সেই বিজনেসের মডেলে যদি আপনার এমন হয় যে আপনি জানেন যে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে ওইখানে সেকশন 420 এবং 406 এর মধ্যে একটা ডিস্টিংশন আছে। আপনি যখন টাকাটা নিচ্ছেন তখন এই প্রমিস দিয়ে নিচ্ছেন যে আপনি এটা দিবেন, কিন্তু আপনি জানেন আপনি এটা টাইমলি সরবরাহ করতে পারবেন, তখন দ্যাট অ্যাকচুয়ালি বিকামস অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ সেকশন 420 এবং অলসো 406। এটা কোর্টে মামলা বিচার হবে। 34 DLR এখানে অ্যাপ্লিকেবল হবে কি হবে না। ওনারা যদি মনে করেন যে এটা বিজনেস ট্রানজাকশন ছিল, সুতরাং 420 আসবে না, ওনারা 4561 মামলা ফাইল করে দেখুক, ওয়াশিং পিটিশন ফাইল করে দেখুন, তখন হাইকোর্ট বুঝবে। বাট আইনের বিষয়টা যখন আপনি এখানে টকশোতে এসে ব্যাখ্যা করতেছেন, সেটা সবসময় এভিডেন্সের উপরে ডিপেন্ড করবে। আর একটা জিনিস বারবার বলছেন যে আমি বিদেশি ই কমার্স গুলার পক্ষ থেকে আমি নব্য রাজাকার হিসেবে এসেছি। That also the kind of view that you hold about someone also reflects the kind of person that you are. এখন আপনি একটা কথা বলেছেন, আমি এই বিজনেসের জানি কি জানি না সেই পরীক্ষা দিতে আমি এখানে আসি নাই। যদি আপনি মনে করেন যে আমি জানি না, let us sit in front of you. আপনি কতটুকু জানেন, আপনার জ্ঞানের পরিধি কতটুকু, আমার জ্ঞানের পরিধি কতটুকু, সেটা তখন ওই ফেস টু ফেস হবে। আপনি একটা মন্তব্য করে গেলেন আলটপকা, এবং আপনি একজনকে অভিযোগ করে গেলেন উইদাউট নোয়িং এনি ইনফরমেশন অ্যাবাউট ইট। I think this is very unbecoming of anyone who wants to actually claim himself to be a proper or a particular person. Most important part যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তানজিব ভাই আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব, একটা সেকেন্ড শুধু, একটা সেকেন্ড করবেন না, বা I never interrupted in what you say. না আমি জানি আপনি করেন নাই। No, you have never interrupted. না আমি জানি আপনি করেন নাই। I would expect, please don't do that.
যে যে আচ্ছা না, নিজুম আপনি আপনি করেন নাই, আপনি নিজে কি আপনি জেনে did not বলেন, do that. I আপনি did নিজে not এই do ভ্যালি that. সম্পর্কে নিজুম ভাই আপনি ওনাকে নিজের আসলে আপনি নিজুম decisive ভাই হয়েছেন। তানজিব ভাইটা শেষ করুক, সাগর, এরপর আপনার কাছে আসছি যদি সুযোগ থাকে। সাগর, জি আপনি নিজে তো এই ভ্যালি জি, সম্পর্কে না নিজুম জেনে ভাই মন্তব্য করছেন। তানজিব ভাই শেষ করুক। জি Are প্লিজ, you hosting a talk show or are you hosting a না call না show? প্লিজ তানজিব ভাই বলেন। হ্যাঁ So you got to understand that when somebody is interfering, that it is your responsibility to প্লিজ stop. হ্যাঁ I জি have seen that. আমি এই ধরনের অভব্যতা শিখি নাই। জি প্লিজ আপনি So one need to actually respect while others is speaking. আমি তো আপনার সাথে কোনো অবব্যতা তানজিব করিনি। ভাই তানজিব ভাই আমি আপনার সাথে কোনো নিজুম ভাই অবব্যতা করিনি। নিজুম ভাই আমি তো কোনো অবব্যতা করিনি। এই শব্দটা উনি কেন বলবেন? এই শব্দটা উনি কেন বলবেন? এই শব্দ উনি তো আসলে কোনো উনি তো আমি সরকারের ওনাকে সম্পূরক ভাবে না আমি ওনাকে সম্পূরক আর একটা প্রশ্ন শুধু সাথে বলবেন করেছি। বলবেন আমি উনি বলেছেন যে কন্টিনিউশনটা শেষ করুক, ওনার একটা কথা বলছিলেন আর কি, ওটা শেষ করে তারপর যদি সুযোগ থাকে আমি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আই কুড অলসো স্পোক a lot যখন প্রত্যেকে কথা বলতেছিল, বাট বিকজ I do not believe that this is actually right way of actually talking, because I have attended a talk show. This is not a quarrel show. জি প্লিজ জি One need to allow to someone to speak. If you wait for the turn, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে আসলে টার্ন টেকিংটা শিখাই, and that is how you actually groom yourself, যে to learn how to take turn. তানজিব ভাই ওরা সাফারার তো একটু হয়তো আপনাকে পেয়ে অনেকগুলি প্রশ্ন মনের মধ্যে জমা হয়ে আছে, এই কারণে হয়তো বলতে চাচ্ছে, এই কারণে আপনার কাছে জি একটু প্লিজ না এখানে কি আমি সাফারার না, আমি নিজুম ভাইকে বলছি না বাকি দুজনকে বলছি। নিজুম ভাই কিন্তু একটা দায়িত্বশীল জায়গা থেকে বলছে, উনি কিন্তু ইভ্যালির দায়িত্বে আছেন আপনার জি। আপনি দেখেন যে চিস্তি কিন্তু মাঝখানে কথা বলে নাই, হ্যাঁ, যে আপনি একজনকে কথা বলতে দিতে হয়, we need to let someone finish it. এই যে কথার মাঝখানে ইন্টারফেয়ার করা, this is not actually a proper way of articulating oneself. সেই কথাটা বলার চেষ্টা করছি। This is how I have learned, যে learn to taking turn. যারা এই ধরনের জিনিস শিখে নাই তাদেরকে বলা হয় আসলে অভব্য। এখন now if you judge yourself that this is how you should be doing or talking to people, and let it be. But this is not how I deal with আপনাকে আপনি অবব্যতার কথার মধ্যে ইন্টারাপ্ট, আমি আপনার অতি নিয়ে পেয়েছি। না আপনি আপনাকে একটা কথা আমি জানাই তানজিব ভাই, না আপনি জিনিসটা জানেন না, আপনি টার্ম ইউজ করছেন অভব্য, আপনি তো বুঝবেন। আমি আপনাকে বলছি যে তানজিব ভাই, আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন সাথে দিয়ে দিতে চাই, এটা আপনাকে আমি ইন্টারাপ্ট করছি না, আপনাকে জাস্ট আমি অনেক সময় হয় না যে আপনি একটা বক্তব্য দিচ্ছেন, আমি জাস্ট আপনাকে একটা ক্লু দিয়ে দিয়েছি, আপনাকে ব্যাটন দিয়েছি, সেটা বলেছি। আপনি যদি আমাকে এখানে আসেন যে আপনি ছোটবেলায় কি শিখেছেন, অন্য কেউ শিখেছে, আপনি তো এখানে আসলে টিচিং করতে আসেননি না। নিজুম ভাই আচ্ছা ঠিক আছে, আপনি সম্পূরক এটা যদি একদম কয়েক সেকেন্ডে বলেন। জি তানজিব ভাইয়ের কথা শুনে আমি শেষ করবো। তানজিব ভাই প্লিজ একটু যদি ওনার প্রশ্নটা নেই। প্রবলেমটা হচ্ছে কি, না উনি ক্যারি অন করুক, সরি উনি ক্যারি অন করুক, ওনার পরেই তানজিব ভাই জি উনি বলুক। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন তো, যে ই কমার্সের সাথে যে জায়গাটাতে মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে the local companies started using the Grahak's fund as the capital, and that is where the fundamental problem lies. এবং that is how it turns itself into a scheme which is not actually in compliance with law. এখন আপনি যদি অন্য ধরনের কথা বলেন, যে এখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রসঙ্গটা নিয়ে এসেছেন, as if যে মাননীয় প্রধানমন্ত্রী চান যে দাদা যেভাবে ইচ্ছা সেভাবে ই কমার্সটা চালাবেন আর হাজার হাজার ভিকটিম করবেন, এবং তখন প্রসঙ্গ আসবে যে এরকম লক্ষ লক্ষ গ্রাহক যখন প্রতারিত হবে, তখন আমরা এখানে ইনভেস্টর পাই নাই দেখে আমাদের কিছু করণীয় নেই। আমি প্রধানমন্ত্রীর সাপোর্টেই বলছি যে উনি ওই ব্যবসাটাই করতে চান যে ব্যবসাটার মধ্যে প্রত্যেকে লাভবান হবে, যে কেউ প্রতারিত হবে না। যখনই এই ধরনের কারো প্রতারণার শিকার হবে, প্রধানমন্ত্রী নিজেই সেই ধরনের ব্যবসা অনুমোদন করেন নাই। এখন আপনি যদি বিজনেস মডেলটা এমন ভাবে করেন যে দ্যাট ইজ বিজনেস মডেল ইটসেলফ ইজ নট কিন্তু তানজিব ভাই ওই অভিযোগটা বারবার করছে যে প্রতারণা শব্দটা যে আনা হচ্ছে, আসলে এটা কি জাজমেন্টেড বাই সামওয়ান? ডেফিনেশনটা কি, প্রতারণার ডেফিনেশনটা কি? আপনি যদি ভোক্তা অধিকার আইনটা দেখেন, ভোক্তা অধিকার আইনে কতগুলা ক্রাইটেরিয়া বলা আছে যে একজন বিক্রেতা কখন প্রতারণা করেছে বলে ধরা হবে। নাম্বার 1, যে সে যদি একটা বিজ্ঞাপনে একটা জিনিস প্রমিস করে থাকে, সে বিজ্ঞাপনে যে প্রমিসটা করেছে সেটা অনুযায়ী যদি যে কাজ না করে ভোক্তা অধিকার আইনের অধীনে, সেটা হচ্ছে যে ভোক্তার সাথে প্রতারণা। আপনি যদি ম্যানুফ্যাকচারার কিংবা সেলার যদি প্রমিস করে থাকে যে আপনি যদি আমাকে টাকা দেন এবং সেটা এতদিনের মধ্যে 10 দিনের মধ্যে আপনি ডেলিভারি পাবেন, তাহলে সেই 10 দিনের মধ্যে যদি ডেলিভারি না পেয়ে সে যদি ওই
প্রমিস ডেটের বাইরে চলে যায় তাহলে সেটা একটা ভোক্তা অধিকারের অধিকার হরণ করা। এটা ভোক্তা অধিকার আইনে বলা আছে। ভোক্তা অধিকার আইনে আরেকটা বলা আছে যে আপনি একটা জিনিসের একটা ডেসক্রিপশন দিলেন কিন্তু সরবরাহের সময় অন্য একটা জিনিস সরবরাহ করলেন, সেটাও ভোক্তার সাথে প্রতারণা। আমি তো ভাই আইনের বাইরে কোনো কথা বলতেছি না, আপনারা প্রমাণ করে দেখান যে ভোক্তা অধিকার আইনে এই কথাটা নাই। যদি ভোক্তা অধিকার আইনে যদি আপনি ভায়োলেট করে থাকেন তাহলে আইন ভোক্তা অধিকার আইনের দ্বারা যারা সেলিব্রিটি ছিল, যারা বিজ্ঞাপনের সেলিব্রিটি ছিল, তারাও তো মানুষকে মিসগাইড করেছে। এই পর্যন্ত কি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? মানে ব্যাপারটা এই কারণেই বলছি যে আপনি ইন্টেনশনালি শুধুমাত্র এই ই কমার্সের কিছু কিছু ওনার্সকে অথবা ই কমার্সের কিছু কিছু যারা বিজনেস করছে যেমন ইভ্যালি, আনন্দের বাজার, ওনাদেরকে কি টার্গেট করা হচ্ছে কিনা ইন্টেনশনালি? এবং এই ইন্টেনশনালি না করে সমাধানের উদ্দেশ্যে একটা বড় ধরনের আপনার কমিউনিটি এখানে সম্পৃক্ত, যেহেতু কোনোভাবে কি সরকারিভাবে এটাকে সমাধানের উদ্দেশ্যে কোনো কিছু করবার আছে ইচ্ছা বা কোনো ধরনের পরিকল্পনা করা যায় কিনা? এখানে আসলে আমরা সমাধানের উদ্দেশ্যে এখানে কোনো ধরনের বিতর্ক না, বিষয়টা আসলে ওরা চাচ্ছে যে একটা রেমেডি। শুনেন, আমরা প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। আসলে আমি যে কথাটা বলার চেষ্টা করতেছিলাম, আপনি যদি সমাধানের কথা জিজ্ঞেস করেন, আমার মনে হয় আমরা বিভিন্ন ফোরামে সমাধানের আলাপ করেছি। সেটা হচ্ছে যে as long as you can bring new investor and do not use the consumers fund as your capital expenditure, তাহলে কারো কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না। আপনি যদি টাইমলি ডেলিভারি দেন, যেটা প্রমিস করতে, ওই যে নিজুম ভাই তো বললো 5 জন কিউতে আছে, 5 জন কিউতে থাকলে ওনারা যদি ইনভেস্টমেন্ট করেন, ওয়েল এন্ড গুড। কোর্ট তো এখন ওই নির্দেশনা দিয়েছে যে আপনি ইনভেস্টিগেশন করবেন। এখন ধরেন আপনারা বলতেছেন যে 5 জন ইনভেস্টর যারা আসবে তারা যদি ইনভেস্ট করতে চায়, তারা শুধুমাত্র যারা এখন জেলে আছেন তাদের বিরুদ্ধে করবে। তাহলে যারা জেলে আছে তাদের দায়িত্ব হচ্ছে যে কোর্টকে স্যাটিসফাই করা। ভাই আমি তো ভাই বিচারকও না, আমি কারো আপনার প্রতিপক্ষের লয়ারও না, অন্য কারো লয়ারও না। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতেছিলাম সেটা হচ্ছে যে এই বিজনেস মডেলে এই ফ্ল আছে, এই লিগ্যাল প্রবলেম আছে। আপনার কাছে যদি বলা হয় যে এই হলো ইনভেস্টার্স, আপনার কাছে যদি বলা হয় যে হ্যাঁ ইভ্যালির পক্ষে আপনি দাঁড়াবেন কিনা, যেহেতু আপনি বলছেন যে আমার ধারণা এজ এ লয়ার আমি কারো পক্ষে দাঁড়াবো সেটা আমার নিজস্ব না আপনার নিজস্ব না, এটা যেহেতু জাতীয় একটা ব্যাপার হয়ে গেছে এই কারণে বললাম। না আপনি যেহেতু বললেন যে যদি এরকম কেউ থাকে যে টাকা ইনভেস্ট করবে তাহলে তো সমস্যা নেই, সেই ভিত্তিতে বলছি আর কি। যদি কেউ এরকম আছে যেহেতু দাবি করছে এবং উনি একদম দায়িত্ব নিয়ে বলেছে, তাহলে কেন এই ব্যাপারটা বিবেচনা করা হবে না? সেই ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা রাখতে পারেন কেন? আমি তো কোনো কারণ দেখি না, বিবেচনা না করার কোনো কারণ দেখি না। এখন ইভেলি যে দাবি করছে যে আমার কাছে ইনভেস্টর আছে, সেই কোর্টকে দিয়ে সেটা স্যাটিসফাই করুক। যে কোর্ট তো দেখেই বুঝতে পারবে যে ইনভেস্টর যারা আছে বলতেছে তারা কতটুকু জেনুইন কিংবা আদৌ ইনভেস্ট করতেছি না। কোর্টের গাইডেন্স নিয়ে তো কোর্টের কাছ থেকে প্রোটেকশন নিয়ে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। মানে কোর্টের ক্ষমতার কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। আমরা যদি সমাধান চাই সেটা হচ্ছে যে উই হ্যাভ টু কিপ কনফিডেন্স ইন কোর্ট প্রসেস। এবং হাইকোর্টে গিয়ে যদি এখন কালকে গিয়ে যারা দাবি করছে যে এখানে 5 জন ইনভেস্টর কিউতে আছে, কোর্টে যদি আপনি দেন তাহলে কোর্টে ডেকে নিয়ে আসবে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিপলস লিজিকের মামলায় কোর্ট মানে যখন পারসেপশনটাই হয়ে যায় না এদেরকে প্রতারক হিসেবে বন্ধ করতে হবে, তখন গিয়ে আপনার এই যুক্তি অনুসারে বিচার পাওয়ার সম্ভাবনা কতটুকু কনসলিডেট হয়ে যায় সেখানেই ভয়টা আর কি। সেখানে আসলে এখন পারসেপশন দিয়ে কিন্তু কোর্ট বিচার করে না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পারসেপশন দিয়ে বিচার হয় না, বিচার হয় এভিডেন্স দিয়ে। পারসেপশনটা বড় প্রভাব রাখে ভাই। কারণ হলো দেখেন আজকে আমরা কথায় কিন্তু ই কমার্সকে প্রতারক এবং ই কমার্স এই একটা শব্দ জুড়ে গেছে, কিন্তু অনেকটাই এখন মানুষের মধ্যে স্বাভাবিক। পারসেপশনের বাহিরে পৃথিবীর কোনো কিছুই হতে পারে না, একটা প্রভাব রাখে। মানে এটার উপরে নির্ভরশীল হয়ে যে জাজমেন্ট দেয় ব্যাপারটা তা বলছি না, বাট একটা প্রভাব হয়তো ডিসিশন মেকিং প্রসেসে কিছুটা হলো সোয়াই করে দিস ওয়ে রাইট। আমি ওটাই বলতে যাচ্ছি, ডিসিশন হ্যাজ টু বি। আমি একটা জিনিস, আপনি এই হাইকোর্টে এখন বিচারাধীন বিষয়টা আছে না, আপনি যদি যারা এবং এটা ওয়াইন্ডিং আপ প্রসিডিং এ যদি আপনি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন যে তার যে দাবিটা আসছে, এখানে সে মামলাটা কেন করেছে, বলেছে যে আমি টাকা দিয়েছি, আমি এখনো টাকা পাইনি, তার যে মুহূর্তে আপনি তার টাকাটা দিয়ে দিবেন মামলাটা কিন্তু চলবে না। তো আপনার যদি আসলেও যদি সমাধান আপনার কাছে মনে হয় যে টাকার জন্য করে তাকে টাকা দিলেই সেই সরে আসবে, এর পেছনে কি তার একটা ইন্টেনশনালি কিছু হতে পারে না যে না সে টাকা না, সে হলো এটাকে ধ্বংস করার জন্য? কার কি মোটিভ সেটা আমি জানি না, বাট অ্যাজ ফার দ্য ল ইজ কনসার্ন এই মামলাটা ফাইল করা হয়েছে 241 এর ইনএবিলিটি টু পে এই গ্রাউন্ডে। ইনএবিলিটি টু পে এই গ্রাউন্ডে যদি কোনো মামলা হয়ে থাকে
তাহলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার মনে হয় এই সামান্য টাকা দেওয়ার মতো যোগ্যতা কি ইভ্যালির নাই তানজিব ভাই? মানে আছে কি নাই সেটা তো আমার জানার বিষয় না, কারণ I have not seen the accounts of ইভ্যালি। যদি থাকে তাহলে সে দিয়ে দিক টাকাটা যদি দিয়ে দেয়, সমস্যাটা ওইখানে দিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও কি সেই সমাধানটা কি আসবে কিনা উত্তরটা দিলেন না তানজিব ভাই। আমরা যে গভর্নমেন্ট আপনার আপনার প্রসঙ্গে চলে গেছে। আপনার প্রশ্নটা কি ছিল? যে আমরা যেভাবে চরিত্র হননের দিকে শেষের দিকে আছি, আমরা আমাদের চরিত্র তার রিভাইভ করার কোনো ওয়ে নাই। গভর্নমেন্ট যদি আমাদের সাথে যারা ভালো, আমি বলছি না সবার সাথে পার্টনার হতে হবে, গভর্নমেন্ট অ্যাসেস করুক যাদের অবস্থা, যারা রিভাইভ করতে পারবে, সার্ভাইভ করতে পারবে, যারা সাস্টেইন করতে পারবে, তাদেরকে নিয়ে যদি তাদের একটা পার্সেন্টেজ শেয়ার উনি হোল্ড করে, আলোচনাটা ওইটাই হচ্ছে আসলে বেসিক্যালি আলটিমেটলি ওইটাই। হ্যাঁ, গভর্নমেন্ট কোন ইভ্যালি মতো কিংবা অন্য যে কোনো ই কমার্স কোম্পানিতে ইকুইটি ইন্টারেস্ট নিবে কি নিবে না সেটা সব গভর্নমেন্টের বিষয়। গভর্নমেন্ট যদি মনে করে যে সে এখানে ইনভেস্ট করবে কিংবা ইনভেস্টমেন্ট না করেও যে সে এখানে ইকুইটি নিবে, সেটা তো গভর্নমেন্টের পলিসি দিচ্ছে। বাট অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, গভর্নমেন্ট এই ধরনের ভেঞ্চারে, ফেইল্ড ভেঞ্চারে কিংবা ডিস্ট্রেস ভেঞ্চারে যদি ইনভেস্টমেন্টের ইনস্টেন্স তৈরি হয়, তাহলে আপনার গভর্নমেন্ট ইজ আন্ডার অব্লিগেশন টু অ্যাক্ট ইকুয়ালি এবং টু ট্রিট, নট টু ডিসক্রিমিনেট এবং অলসো ট্রিট এভরিওয়ান ইকুয়ালি। তাহলে কালকে যদি আরেকটা ডিস্ট্রেস কোম্পানি এসে বলে আমাকে উদ্ধার করেন এবং আমার এখানে ইনভেস্ট করেন, তাহলে তাকে যদি রিক্লেমেশন অফ দা ই-কমার্স ইরা জাস্ট সিম্বলিক পার্টিসিপেশন। সঞ্জীব ভাই একটু অ্যাড করি, আপনি দেখবেন চাইনিজ কয়েক বড় বড় কোম্পানি, আলিবাবা, আজকে যারা বড় ইনভেস্টর দ্বারা যে অনেকে আছে, তো তারা যারা কিন্তু ভ্যাটের অনেক বড় কেস আছে 340-60 কোটি টাকার। আমরা এগুলো বলতে চাচ্ছি না, কারোর বিরুদ্ধে বলার জন্য আমরা আসি নাই। আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে ই কমার্স আপনি কথা বললেন, গভর্নমেন্ট এটা লুজিং কনসার্ন কিংবা আমাদের চরিত্র হনন যেভাবে করা হয়েছে, আমি তো বাইরে থাকি, আপনিও বাইরে থাকেন, আপনিও লন্ডনে থাকেন, আমি বেসিক্যালি যখন কাজ করছিলাম আপনি যখন পড়তেছিলেন ওই সময়, তো ওই সময়টা আমি যতটুকু দেখেছি, আপনি জানেন বাইরের অবস্থানটা, মানুষ তখনই বিশ্বস্ততা আমাদেরকে নিবে গভর্নমেন্ট যখন আমাদের সাথে থাকবে। থাকা মানে এই নয় উনি একটা কমিটমেন্টে যাচ্ছে, থাকা মানে এই যে আমাদের আপনার চাওয়াটা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। আমি শুধুমাত্র আপনাদের বেসিকটা নিয়ে আপনারা কথা বলুন, আপনি খুব অ্যাডভান্স হলে আসলে সমাধান হবে না। অন্যান্য কোম্পানিগুলি যে ফ্রিজ করা হয়েছে, আমার 3-4 লোক বেকার হয়ে যাচ্ছে। নিজুম ভাই একটা প্রশ্ন করতে চাইছে, সেই প্রশ্নটা শেষ করে আজকে অনেক ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি জানি, কিন্তু লম্বা সময় হয়ে যাচ্ছে। আমি তানজিব ভাইকে অনেকক্ষণ আটকে রেখেছি, আপনারা তো অবশ্যই প্রশ্নটা তুলেছে। সেটা হচ্ছে যে আমার যে ধামাকা যে আউটলেটটা আছে কিংবা ধামাকা যে কোম্পানি, সেটা ডিস্ট্রেসের মধ্যে আছে এবং ওই কারণে অন্য আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে কিনা, আইনের ভাষা হচ্ছে যে পারে না। আপনার যদি এই কোম্পানি, ইচ কোম্পানি আর সেপারেট লিগ্যাল এন্টিটি। হাউএভার একটা ব্যাংক আপনার আরেকটা ডিস্ট্রেস কোম্পানি দেখে সেকেন্ড কোম্পানিকে আপনার লোন দিবে কি দিবে না সেটা ব্যাংকের কল, এবং ব্যাংক তখন ওই সিদ্ধান্তটা নেয় ক্রেডিট রেটিং এর উপরে, যে আপনার ইউর এবিলিটি অর পটেনশিয়াল ইনএবিলিটি টু পে অর ইনএবিলিটি টু পে ব্যাক, এইটা ব্যাপারে যদি ব্যাংক যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, আপনি দেখেন ব্যাংক আপনাকে লোনের দিয়েছে, স্যাংশন দিয়েছে, ব্যাংক পরবর্তীতে ডিসাইড করতেছে যে আপনাকে লোনের স্যাংশনটা দিবে না। এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ব্যাংক তখন ওই কলটা নেয়। কিন্তু যদি কোর্ট যদি কিংবা বাংলাদেশ ব্যাংক যদি কিংবা অন্য কোনো অথরিটি যদি ওই অন্য একটা কোম্পানির কারণে যদি আপনার বাকি সব কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, সেটা বেআইনি হবে। এটা করেছে আমারটা করেছে, আমার আজকে 3 মাস যাবত অ্যাকাউন্ট ফ্রিজ করে এখানে এই কারণেই মানে পারসেপশনাল জাজমেন্ট হচ্ছে কিনা এখানেই আসলে সংকটগুলি দেখা যাচ্ছে। চিশতি ভাই আমি আপনার কাছে আর যেতে পারছি না, নিজুম ভাইয়ের কথা, নিজুম ভাইয়ের লাস্ট কথা শুনে, জি তানজিব ভাই আমি নিজুম ভাইয়ের লাস্ট সম্পূরক কথাটার উত্তর আপনি দিয়ে আজকে আমি অনুষ্ঠান শেষ করব। সাগর ভাই, এখানে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এখানে 420 অ্যাট্রাক্ট করেছে কিনা 406 অ্যাট্রাক্ট করেছে না, এগুলো লিগ্যাল ডিসপিউট। আমি যদি একটা কথা বলি, সেখানে হচ্ছে আমি একটা নজির অলরেডি টেনেছি, আমি এটা বলেছিও যে এই পুরো ঘটনাটা অ্যাট বেস্ট এটা একটা কন্ট্রাকচুয়াল একটা সিভিল লায়াবিলিটি হতে পারে, এইখানে কোন রকমের ক্রিমিনাল লায়াবিলিটি হওয়ার সম্ভাবনা নাই, বিকজ এগুলোর জন্য ইন্টেনশন প্রমাণ করতে হবে। যদি ইন্টেনশন কারো খারাপ থাকে, যদি ইন্টেনশন থাকে 420 কে যদি অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে তার শুরুতেই ধান্দা থাকতে হবে এই টাকা আমি মানুষের কাছ থেকে নিয়ে আমি দিব না। কিন্তু আলটিমেটলি ইভ্যালির যে ফুল মডেল, কিংবা আপনি যদি আনন্দবাজার বলেন বা চিশতি সাহেবদের বলেন পুরো মডেলটা, আমি ইভ্যালির পার্টিকুলারলি বলছি যে এটা কি
ইন্টেনশনটা দেখা যায়। 5,100 কোটি টাকা যেই কোম্পানি দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে মার্কেটে, টাকা আসার পরে সেইখানে আপনি সেই কোম্পানিটাকে বলছেন যে তাদের ইন্টেনশন ছিল ধান্দাবাজির, আপনি তাকে 420-তে ফেলছেন, 406-এ বলছেন, যেইখানে কোর্ট ক্লিয়ারলি তার রায়, অ্যাপিলেট ডিভিশনতে মুস্তাফা কামাল সাহেবের রায় নিয়ে তো কোনো ডিসপিউট নাই, সেখানে ক্লিয়ারলি বলেছেন যে এটা বড় জোর কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি হবে একটা। আমি আমি তামজিদ ভাই এখানে অনেক বক্তব্য দিয়েছেন, এখানে ভব্যতা অসভ্যতার কোচিংও করিয়েছেন তিনি আমাদেরকে, হোয়াট এভার ইট ইজ। আমি শুধু একটা কথা বলবো, তামজিদ ভাই যে এই যে কথায় কথায় প্রতারক বলছেন এবং জাজমেন্টাল হচ্ছেন, তিনি যদি, আমি এটাকে বলবো ভব্যতা, যে কোনো জিনিস না জেনে মন্তব্য না করাটা আমি অভব্যতা বলি। কোন রকমের ডকুমেন্ট না দেখে একটা প্রাইমা ফেসি মন্তব্য করাটাকে আমি অভব্যতা বলি। আমি কোনো কোম্পানির ইনস এন্ড আউটস না জেনে অভব্যতা বলি। এবং আপনার কি মনে হয়, জামিন আবেদনে ইনভেস্টরদের কথা বলা হয়নি, ডকুমেন্টস দেওয়া হয়নি? আপনার কি মনে হয় যারা মামলা করেছে তাদেরকে অফার করা হয়নি, টাকা দেওয়ার কথা কি মনে করেন আপনারা যেটা করা হয়নি? এবং আমি মনে করি তানজিব ভাই একজন শ্রদ্ধেয় আমাদের সিনিয়র, আমার তো সিনিয়র বটেই, একজন ব্যারিস্টার তিনি, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আমি শুধু শ্রদ্ধা রেখে এটা বলতে চাই, তানজিব স্যার কি বাংলাদেশের, আমি এখন যদি এগুলো বলতে আউটবার্স্ট যদি করতে যাই আমাকে আদালত অবমাননায় পড়তে হবে, কিচ্ছু বলবো না, শুধু একটা কথা বলবো যে তানজিব ভাই কি বাংলাদেশের লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট কোর্ট এগুলো জানেন না আসলে কি হয়, কিভাবে এটার প্রসেস গুলো হয়? আমি কথা বলছি, আমার কথার মাঝখানে রায় পড়া শুরু হয়ে গিয়েছে, আমি আমার অর্ধেক সাবমিশন শেষ করতে পারি নাই, সেখানে আমি আমার কথা কিভাবে প্রমাণ করব? আরে আমি কথা বলা শুরু করেছি, আবার কথা বলার মাঝখানে লয়ারকে কথা বলা থামিয়ে তিনি রায় পড়া শুরু করে দিয়েছে, আমি সেখানে কি কথা বলবো? কিসের আমি আইন আদালতের কাছে বলবো আমার কথা, আমার ইনভেস্টরের কথা কি বলবো? 3 লাইন শুনে ওইখানে প্রসেস এর ভেতরে কে অভিযোগ করেছে যে 2.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকা দিয়েছে? সেখানে কি পিটিশনে সেটা ছিল না? তো এগুলা যদি আমি বলতে যাই তাহলে আমি আসলে আলটিমেটলি আমার যথেষ্ট হাত পা বাঁধা, আমি অনেক কিছুই বলতে পারবো না। আমরা আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং যদি আমরা জানতে চাই, সবিনয়ে জাস্ট জানতে চাই, এক্স্যাক্টলি আমার ক্লায়েন্টকে যদি সেখানে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ এসছে, আমাকে আমার ক্লায়েন্টের ব্যাপারে ইচ এন্ড এভরি ডকুমেন্ট, আমি মেডিকেল এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমার মেডিকেল এক্সপার্ট রিপোর্টের একটা ওয়ার্ড আমি পড়তে পারিনি। আমার ক্লায়েন্টের বাচ্চা আজকে আপনার সব তার এমন একটা অবস্থায় পাগল হয়ে যাবে বাচ্চা, সেই কথা আমি বলতে পারি না আদালতকে। আমি বলতে পারি না কোনোভাবে যে আমার চেয়ারম্যান সেখানে ভূমিকা কি ছিল, তার লাইব্রেরি কি ছিল, এগুলো যদি আমি না বলতে পারি। অটিস্টিক রোগী না, আমি 3টা এক্সপার্ট, শোনেন সাগর ভাই, আমি 3টা এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি 3টা এক্সপার্ট এক্সটেন্সিভ টাইপের রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি ইনভেস্টর ডকুমেন্টস নিয়ে গিয়েছি, আমি কোম্পানির আর্টিকেল অফ মেমোরান্ডামের সেকশন দেখাচ্ছি। সেখানে যখন কেউ বলে আর দুধ তরিকা এগুলার কোনো জামিন হবে না, তখন আমি কি করব? সেখানে আমার তো হাত পা বাঁধা। তার মানে কি আপনি আমাকে বলছেন এগুলো আদালতকে বলেন, এটা বলেন, সেটা বলেন। সুন্দর কথা বলছেন তানজিব ভাইয়ের কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করব, আর কারো কাছে যাচ্ছি না। তানজিব ভাই প্লিজ এই লাস্ট অ্যাপিলগুলিকে কেন ডিনাই করা? মিঠু ভাই আরেকদিন আমি করব, আরেকটা আর সময় আলোচনা করব। কথা বলবো 1 মিনিট জাস্ট 1 মিনিট। 30 সেকেন্ড। তানজিব ভাই কিন্তু আমাদের শত্রু না, তানজিব ভাই রেসপেক্টেবল গাই। আমি যেটা বলতে চাই, তানজিব ভাই একটা ক্রাইসিসের মোমেন্টের মধ্যে দিয়ে আমরা চলছি, তো এই ক্রাইসিস মোমেন্টের মধ্যে আপনি যদি পারেন পজিটিভ কথা বলেন, আর যদি না পারেন প্লিজ দয়া করে ই কমার্স সম্পর্কে কিছু নেগেটিভ শো করেন না। এটাই আমার ওনার কাছে আমার লাস্ট কথা। না এটা আপনি বলতে পারেন না, উনি কি বলবে না বলবে আপনি ওনার ব্যক্তিগত কথাকে আপনি নির্ধারণ করার কোনো সুযোগ নাই। না, এটা আপনি ব্যক্তিগতভাবে ওনার সাথে বন্ধুত্ব থাকলে ওনাকে হয়তো পার্সোনালি আপনি ফোন করে জানাবেন, বাট আপনি ওনার সিদ্ধান্ত দিতে পারেন না, এটা আমার ব্যক্তিগত অভিমত। ডিউ রেসপেক্ট। ঠিক আছে। আচ্ছা, নিজুম মজুমদারের যে হতাশা, আমাদের লোয়ার কোর্ট সম্পর্কে এই ধরনের হতাশা অনেকেই প্রকাশ করেন বটে। আমরা সে কারণে লিগ্যালগত আইনগত সিস্টেমের মধ্যে আপিলেট ফোরামের বিধানটা আছে। তিনি যদি মনে করেন যে আপনার আজকে ম্যাজিস্ট্রেট কোর্টে উনি ন্যায় বিচার পান নাই, তার জন্য কিন্তু ফোরাম আছে। তো এই ধরনের হতাশা হতেই পারে এবং তার যে অভিযোগগুলোর কথা বলতেছেন সেটা অনেক জাস্টিফিকেশন থাকতে পারে। আমি যেহেতু ওই প্রসিডিং এ জড়িত না, সেজন্য আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু আমার পরামর্শের ওনার দরকার নেই, ওনার পরবর্তীতে কি করা উচিত। কিন্তু আমি যে জায়গাটাতে পয়েন্টটা রেজ করতে চাই সেটা হচ্ছে যে আপনার যদি ম্যাজিস্ট্রেট যদি আপনার কথা না শুনে আপনি সেশন কোর্টে যাবেন, সেশন কোর্টে যদি আপনার কথা না শুনে আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্ট যদি আপনার কথা না শুনে আপনি আপিলেট ডিভিশনে যাবেন। আপনার আরো 3টা ফোরাম বাকি আছে, তো তারাই সিদ্ধান্তটা নেবেন। বাট ফ্যাক্ট রিমেইনস যে
420 মামলা ওনার বিরুদ্ধে ফাইল করা হয়েছে, এবং 420 মামলাটা ইজ বাই ইটস ওন নেচার কম্পাউন্ডেবল মামলা। সেই জন্য আমি প্রথমে বলেছি যে আপনি যদি যে অভিযোগ প্রতারণার অভিযোগ করেছে তার তো টাকা চেয়ে টাকা পান নাই কিংবা মাল চেয়ে মাল পান নাই দাবি করেছেন, আপনি যদি তার অভিযোগটা নাই করে দেন তাহলে কোর্টেরও সাধ্য নেই। কারণ কোর্টেরও সাধ্য নেই জিনিসটাকে, যদি যিনি অভিযোগ করেছেন সে যদি এসে বলে আমার কোনো অভিযোগ নাই। কারণ কোর্ট যদি অভিযোগ যিনি করেছেন তার অভিযোগ না থাকার পরে বলে না আমি মামলা চালাবো, তাহলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি অবশ্যই হায়ার ফোরামে যেতে পারবেন। তো এখানে জামিন দিয়েও করতে পারেন না, না জামিনের বিষয়ের সাথে মামলার মেরিটেড, যদিও প্রাইমা ফেসি কেসের উপরে আমি তো মার্ডার তো করে নাই সে। না শুনেন, আপনি ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা জিনিস বলি। ফার্স্ট অফ অল 420 যে কেসটা সেটা কিন্তু বাই ইটস ওন নেচার বেলেবল, কিন্তু বেলেবল অফেন্সে সাধারণত তো বেল পাওয়ার যোগ্য, তার মানে হচ্ছে কি পাওয়ার যোগ্য। এখন উনি কি কেন বেল পান না সেটার জাস্টিফিকেশন ভাই আমি দিতে পারবো না, বিকজ আই এম নট দি জাজ, বাট আই এম জাস্ট এ লয়ার। আমি শুধু আইনের বিধানের কথা বলতেছি। উনি তখন আপিলেট ডিভিশনে গিয়ে কিংবা হাইকোর্ট ডিভিশনে গিয়ে কিংবা সেশন কোর্টে গিয়ে বলবেন যে আমার বেলেবল অফেন্সে উনি বেল দেন নাই, এই অর্ডারটা অবৈধ, আপনি আমাকে বেল দেন। তখন কিন্তু কোর্টের ডিসকাশন থাকে, এখানে আসলে ব্যাড ইন্টেনশনাল কোনো কিছু আছে কিনা ফ্রম দ্য ব্যাক। সো ওই বিষয়ে আমি স্পেকুলেট করতে চাই না যে ব্যাড ইন্টেনশন গুড ইন্টেনশন আছে কিনা, কিন্তু আমরা সবসময় বলি যে কোর্টের ক্ষমতা অসীম, কোর্ট ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স দেখে বিচার করতে পারবে। বাট সমাধানের কথা যদি বলেন তাহলে আপনাদের সমাধান, সবকিছুর সমাধান লাইজ ইন দি কোম্পানি বেঞ্চ। কোম্পানি বেঞ্চ যদি স্যাটিসফাইড হয় যে তার বিরুদ্ধে এই কোম্পানিটাকে আপনার ওয়াইন্ডিং আপ না করে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে মোরাটোরিয়াম দিয়ে কোম্পানিটা চালাবে, কোম্পানি কোর্টের এরকম ক্ষমতাও আছে ওয়াইন্ডিং আপ হওয়ার পরে, ওয়াইন্ডিং আপ অর্ডার হওয়ার পরেও কিন্তু উনি অর্ডারটাকে রিকল করতে পারেন। সো উই আর নট আউট অফ রেমেডি। আমরা যে বিষয়গুলোর কথা বলছি সেগুলো যদি কোর্টে প্রমাণিত হয় তাহলে অবশ্যই টাইম ইজ ফ্যাক্ট। তানজিব ভাই আমরা কোর্টের দিকে যাচ্ছি কেন? আমরা কোর্টের দিকে না গিয়ে আমাদের মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না? যাদের ভালো ইন্টেনশন আছে এটা আসলে এইসব সব উত্তর তো আসলে তানজিব ভাই দেওয়ার মতো ওনার ইন্টেনশন নিচ্ছে না সেটা আমি জানি না, বাট যদি মন্ত্রণালয় পারসুয়েটেড হয়ে থাকে যে আমি এই বিষয়টাতে এদেরকে উদ্ধার করব, তাহলে অবশ্যই মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনাকে এটাও বিবেচনা করতে হবে যে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিক না কেন, দেয়ার হ্যাজ টু বি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ পাবলিক। এখন মন্ত্রণালয় যদি মনে করে এই সিচুয়েশনে আমি আই উইল নট ল্যান্ড মাই হ্যান্ড বিকজ দিস ইজ নট ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ পাবলিক অর জাস্ট টু সেভ ফিউ ইনভেস্টার্স, তাহলে সেটা মন্ত্রণালয়ের কল। জি তানজিব ভাই এটা ইজি না চিস্তি ভাই এটা একটা গ্রেটার ইন্টারেস্ট পড়ে না। জি চিস্তি ভাই আমরা এটা আমাকে সেভ করার জন্য না, পার্টিকুলার লোকগুলিকে সেভ করার জন্য। 3 লক্ষ 20 লক্ষ লোককে সেভ করবেন আপনি, একটা কোম্পানিকে সেভ করতেছেন না। হয়তো কোম্পানির মাধ্যমে লোকগুলি সেভ হচ্ছে, সেই ক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত না? যদি এটা মনে করেন যে কোম্পানির মাধ্যমে লোকগুলা সেভ হবে, তাহলে আপনি সেই প্রপোজাল নিয়ে গভর্নমেন্টের কাছে যান। আমার কাছে পেপার আছে, আমি আমার পেপারটাই ফেলে দিয়েছে কোথায় আমি খুঁজেই পাইতেছি না। আবার সাবমিট করেছি, বারবার সাবমিট করে যাচ্ছি। পারসেপশনটা যেন বড় ধরনের কোনো প্রভাব না ফেলে, এই পাবলিক ইন্টারেস্টের কথা যেটা বলেছেন তানজিব ভাই, এটাই হলো আমাদের কনসার্ন। কারণ দিয়েছি, সবাইকে দিয়েছি, এটা কি করতেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোইং অন। আমরা সবাইকে দিয়েছি ডেফিনেটলি সাদা মনে তানজিব ভাই কিন্তু রেমেডি কিভাবে নেওয়া যায় সেটাও বলেছে। তাই চিস্তি ভাই আসলে কথা বললে শেষ হবে না, আমি এখানে শেষ করতে হচ্ছে আমাকে। ধন্যবাদ সবাইকে। তানজিব ভাই অবশ্যই আপনি আপনার জায়গা থেকে খুব সাদা মনে সবকিছু স্পষ্ট করেছেন, আপনার পরামর্শ দিয়েছেন, আপনার স্ট্যান্সকে আপনি আবারও খুব ভালোভাবেই তুলে ধরেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মিঠু ভাই আজকে বহু কথা বলতে পারেননি, বাট যাই বলেছেন আমি মনে করি যে যথেষ্ট বলেছেন। আমি মনে করি মানুষের কাছে এই ধারণাগুলি অনেক স্পষ্ট হয়েছে। আজকের অনুষ্ঠান যারা শেষ দিকে দেখছেন তারা শুরু থেকে আবারও দেখবেন। অনেক তথ্য আজকে এখানে আমরা পেয়েছি এবং আশা করি এগুলি আপনাদের নিজেদের জানবার ক্ষেত্রে অনেক প্রসিদ্ধ করবে আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।